আজকে ক্লাসে, আচ্ছা তোমরা দেখো নাই কারা কারা ঐকিক নিয়ম, যে ভিডিওটা আমরা দিয়েছিলাম, কারা কারা দেখো নাই ঐকিক নিয়ম থেকে? আমরা পাটিগণিত করাইছিলাম একবার, টোটাল একবার করাইছিলাম, এরপরে কারা কারা দেখো নাই? হেডফোন ইউজ করবেন, এরপর আচ্ছা সে আমরা এই কথাগুলো বলবো ক্লাস শেষে, ভ্যাকসিন ক্লাস শেষে বলবো। হেলানো তল থেকে জানতে সুবিধা, হেলানো তলে তো তুমি গ্রেভিটির কারণে একটা জিনিস, হেলানো তলের আমার তোমার কোশ্চেনটা কি, একটা তো হতে পারে এরকম যে লাইক এরকম হেলানো তল যদি হয়, হ্যাঁ, এখানে আমরা একটা বস্তু যদি ছেড়ে দিই, তাহলে গ্র্যাভিটির কারণে সেটা নিচের দিকে চলে আসবে। তো আমার সেক্ষেত্রে আমি কম পরিশ্রমে, লাইক আমরা যখন গাড়ি যখন উপর থেকে নিচের দিকে যখন যাই, সেখানে আমরা যে কম আমরা ইলেকট্রিসিটি বা কম এনার্জি খরচ করে আমরা উপর থেকে নিচের দিকে যেতে পারি, কারণ গ্র্যাভিটির কারণে সে নিচের দিকে চলে আসতেছে। তো এটা একটা জানতে সুবিধা আমরা পাচ্ছি। আগে প্রশ্ন করছিল যে গাড়ির মধ্যে যদি দুটা চাকা থাকে, একটা চাকা ছোট, একটা চাকা হচ্ছে বড়, ওকে। সো আমাদের হেলানোতলের লিঙ্ক তোমার ফুল কোশ্চেনটা করা আছে, হেলানোতলের লিঙ্ক বাড়াইতে হয় কিনা, এটা তো তুমি তো ফুল কোশ্চেনটা করো নাই, কমপ্লিট কোশ্চেন করতে হবে, ওকে। কমপ্লিট কোশ্চেনটা করো, তোমার কোশ্চেনটা কি, তাহলে আমি অ্যান্সার দিব। ওকে, একজন কোশ্চেন করছিল যে এখানের মধ্যে দুটো চাকা যদি থাকে, সো আমার এটা অ্যাটাচ থাকে, এখানের মধ্যে আমাদের কোন চাকাটা বেশি ঘুরবে। আচ্ছা, এখন ধরো এই চাকাটা পরিধি হচ্ছে 2 মিটার, আর এই চাকাটা পরিধি হচ্ছে 5 মিটার। এখন ডিস্টেন্স যদি 20 মিটার হয়, এরকম কি কোনো কিছু হবে যে তোমার যদি 20 মিটার দূরত্ব যদি যাইতে হয়, তাহলে দুটো চাকা কি সমান দূরত্ব যাবে নাকি একজন বেশি কম যাবে? আমি ধরলাম গাড়ির দূরত্বটাকে আমি ইয়ে করলাম, ধরো ইগনোর করলাম গাড়ির যে লেংথটা, আমরা গাড়ির যদি লেংথটা যদি ইগনোর করি, তাহলে দুটো চাকা সমান দূরত্ব যাইতে হবে, রাইট? আচ্ছা, সো দুটো চাকা যদি সমান দূরত্ব যেতে হয়, তাইলে যে জায়গাটা পরিধি 2 মিটার, সে কয়বার ঘোরা লাগবে? সে কয়বার ঘোরা লাগবে? 10 বার। 10 বার ঘোরা লাগবে, right? ধন্যবাদ। কারণ আমরা জানি একটা চাকা তার একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব সে অতিক্রম করতে পারে। আর পিছনের চাকা কয়বার ঘুরবে 20 মিটার যাওয়ার জন্য? 4 বার। 4 বার, ওকে। সো আমাদের সমান দূরত্ব যাওয়ার জন্য আমাদের পিছনের চাকাটা কম ঘোরা লাগছে, সামনের চাকাটা বেশি ঘোরা লাগছে, ওকে। আর একজন প্রশ্ন করছিল স্ক্রুড্রাইভারের ক্ষেত্রে, বললা যে এখানের মধ্যে আমরা যে দুটো সমান করি না, দুটো সমান না। স্ক্রুড্রাইভারের ক্ষেত্রে আমাদের আমাদের একটা স্ক্রুকে আমাদের সমান গভীরতা প্রবেশ করার জন্য যেটা চিকন স্ক্রুড্রাইভার, যেটা ওকে বেশি ঘুরাইতে হবে, ওকে। এ বেশি ঘুরবে, ওকে, ও বেশি ঘুরবে, আর এ হচ্ছে যে কম ঘুরবে। এবং দুজনের এই যে ঘূর্ণন, দুজনের যে তোমার ভাইয়া টর্কের প্রশ্নটা অনুপাতটা, এটা করে নেই ভাইয়া। হুম হুম, ভাইয়া প্রশ্নটা এটা প্রশ্নটা বলে না এটা যে করে বেশি নেই। ঘুরবে, আপনি বলতেছে সমান গভীরতা মানে একসাথে যাবে কিনা। তো এই আর তাছাড়া ভাইয়া কোনটা বইতেও তো বেশি ঘুরবে সেটা প্রশ্ন। এই দুটো মানে মাধ্যমে অফ দুইটা করো, অফ করো, আমি দুজনের ক্লাস থেকে আউট করে দেবো, যে দুজন কমেন্টে লিখো যা কথা বলার, দুজন কমেন্টে লিখো কি বলার, যে দুজন একসাথে কথা বলা যাবে না, মাইক্রোফোন অন করা যাবে না। দুটো স্ক্রুকে সমান গভীরতায় প্রবেশ করানোর জন্য, ধরো এটা স্ক্রু, এটা স্ক্রু, সো আমরা এটা স্ক্রু ড্রাইভার, এটা স্ক্রু ড্রাইভার, সমান গভীরতায় প্রবেশ করানোর জন্য যেটা মোটা হাতলে যে স্ক্রু ড্রাইভার তাকে কম ঘোরানো লাগবে, আর চিকন হাতলে যে স্ক্রু ড্রাইভার তাকে বেশি ঘোরানো লাগবে। যান্ত্রিক সুবিধা হচ্ছে মোটা হাতল যেটা, সেটা কম টাইমে আমরা বেশি কাজ করতে পারবো, ওকে। আচ্ছা, একজন বলছে যে আমরা হেলানো তল থেকে যান্ত্রিক সুবিধা কিভাবে পাইতে পারি। হ্যাঁ, ধরো এখানে আমাদের সে আমরা এতটুকু হেলানো তল একটা, হ্যাঁ, এতটুকু হেলানো তল, এখন এই হেলানো তলটা আরেকটা হলো এতটুকু হেলানো তল, সেটা দৈর্ঘ্য একটু বেশি, তাহলে এখানের মধ্যে এতটুকু হেলানো তল, হ্যাঁ, আমরা দুই ওয়ে পাইতে পারি, আর এখানে এতটুকু হেলানো তল। সো আমরা দুটো ওয়েতে হেলানো তলের আমরা হচ্ছে যে তার যান্ত্রিক সুবিধা পেতে পারি। একটা হচ্ছে যদি আমরা দৈর্ঘ্য ফিক্স রাখি, ধরো আমাদের, তোমরা এখানে অ্যান্সার দাও। সো এখানে এ হলো ধরো দৈর্ঘ্য সেম, এ হলো একটা, সেটা হলো একটা হেলানো তল, এখানে একটা চাকা দিলাম, আর এ হচ্ছে আরেকটা হেলানো তল, ওকে।
তো দুদিকে দুটো হেলানোতল। এই হেলানোতলগুলোর মধ্যে, এই দুটার মধ্যে কোনটাতে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যাবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা নাকি দ্বিতীয়টা? প্রথমটা ভাইয়া, প্রথমটা। প্রথমটা। তো যার হাইট বেশি, ওর ওর তাহলে দৈর্ঘ্য যদি সেম থাকে, তাহলে যার হাইট বাড়াবো ওটা দ্বারা আমরা কাজ করতে সুবিধা বেশি পাবো। আবার হাইট যদি সেম হয়, তাহলে যেটা দৈর্ঘ্য বেশি থাকবে সেটাতে বেশি সুবিধা পাওয়া যাবে। ওকে, নাইজেল বলছে কে বেশি ঘুরবে। আচ্ছা, যেটা বলছেন না তুমি, তাহলে কম ঘুরবে। কে কম ঘুরবে? মোটাটা কম ঘুরবে। এই কোশ্চেনটাকে তো অনেকভাবে বলা যায় যে কোনটাতে কাজের সুবিধা বেশি পাওয়া যাবে, মোটা দিয়ে সুবিধা বেশি পাওয়া যাবে, কোনটাতে বেশি ঘুরাইতে হবে, চিকনটাকে বেশি ঘুরাইতে হবে, কোনটা কম ঘুরানো লাগবে, মোটাটা কম ঘুরানো লাগবে। তো একই কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে। হ্যাঁ, যেহেতু এখানে তোমাদের যান্ত্রিক দক্ষতা পার্টে কয়েকটা যন্ত্র নিয়ে আমরা পড়াশোনা করি, তো এখানের মধ্যে বিভিন্ন ভাবে এই যন্ত্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ফিক্স কিছু না, এক একভাবে প্রশ্ন আসতে পারে। যন্ত্র কিন্তু সেম। আচ্ছা, আজকে আমরা যে টপিকে যাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, মেন্টাল অ্যাবিলিটি। এটা হচ্ছে ভার্বাল রিজনিং, হ্যাঁ, বা ভাষাগত দক্ষতা। মোটা বেশি জায়গা নিবে এই জন্য কম না, না ইয়াসমিনিতে মোটা বেশি জায়গা কম জায়গা না, এটা হচ্ছে ঘূর্ণন গতি, ঘূর্ণন। এখন শোনো, এই যে স্ক্রুড্রাইভারের যে যান্ত্রিক দক্ষতা, সেই যান্ত্রিক দক্ষতাটা হচ্ছে আসলে এই যে এইখানের এইটার যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ডিভাইডেড বাই এই যে এটার যে ব্যাসার্ধ। আমরা এটা যখন যান্ত্রিক দক্ষতা বাইর করব, তো আমাদের এই মোট এই যে হাতলে ব্যাসার্ধ ডিভাইডেড বাই আমাদের এই যে স্ক্রু আছে সেটা ব্যাসার্ধ। তো হাতলে ব্যাসার্ধ কোনটার বেশি, এই চিকনটা না মোটাটার? মোটাটার বেশি, তাহলে মোটার কর্মদক্ষতা বেশি। ওকে, তো এটাই, এটা এমন না যে এখানে জায়গায় বেশি লাগবে জায়গায় কম লাগবে, ওটা কোনো ব্যাপার না। এখানে আমরা ম্যাথমেটিক্যালি কথা বলবো। ওকে, হেলানো তল সম্পর্কে। হেলানো তল মানে আমরা ধরো একটা জায়গার মধ্যে একটা একটা এই দুটা তলের এটার দৈর্ঘ্য ধরো সমান। ওকে, সেটা দৈর্ঘ্য সমান, এটার দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য সমান। তাহলে দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে আমরা হেলানো তল জানতে দক্ষতা বাড়াতে পারি কিভাবে? এটা তুমি খাড়া করে দাও, খাড়া করে দিলে এটা আরো দ্রুত করা করবে না বলটা। যদি দুজনের দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমাদের আমাদের হ্যাঁ, দৈর্ঘ্য সমান যদি হয়, উচ্চতা বাড়ায় আমরা যান্ত্রিক দক্ষতা বের করতে পারবো। আর যদি আমাদের উচ্চতা যদি সমান হয়, সে এটার মধ্যে এটা হচ্ছে উচ্চতা, হ্যাঁ, আর এখানের মধ্যে উচ্চতা যদি সমান হয়, তো যেটা বেশি দৈর্ঘ্য পর্যন্ত যাবে সেটাতে আমরা বেশি যান্ত্রিক সুবিধা পাবো। ওকে, রানা বলছে গভীরতা কোনটা আগে যাবে, সময় কোনটা কম লাগবে। আচ্ছা রানা, তুমি আমাকে আনসার দাও, যে আমি যেটা বললাম যে স্ক্রুড্রাইভারের কাছে তুমি বলো যে কোনটা আগে যাবে এবং কোনটা সময় কম লাগবে, এটা তুমি বলো। আনসার আনসার দাও, গভীরতায় কোনটা আগে যাবে? হ্যাঁ, মোটাটা আগে যাবে, মোটার সময় কম লাগবে। ওকে, তানজির প্রশ্ন করছে, এটা কি উত্তর ভুল হয়েছে? এটা অ্যানসার ভুল ছিল। ভুল ছিল না, আজকে যে প্রশ্ন করছে ওর মাথা করে ফাটে ফেলবো আমি, কারণ ওর কোশ্চেনের প্রিসিশন থাকে না, 10টা কোশ্চেন করলে 2টা ভুল হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কি ভুল হয়েছে, মানে আনসার ভুল, তাই তো? ঠিক আছে, আমি দেখবো ওগুলো। মেইন পরীক্ষার প্রশ্ন আমি করবো, সমস্যা, টেনশনে কিছু করে, টেনশন কারণ নাই, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া একটাতে কপি করলে 18 এলবিএস দেওয়া আছে, আর এতে মানে শুধু একটাই টান দেওয়া, কিন্তু এটা আনসার 9 এলবিএস হয় কিভাবে? আচ্ছা, আমি প্রশ্নটা একটু দেখি, সব প্রশ্ন নিয়ে যেহেতু কথা বলছো, আমি প্রশ্ন একটু দেখি। তো কন্ট্রোলার এই কোশ্চেনটা, জি ভাইয়া এটাই। এখানে তো এটার উপরে দুটো টান কাজ করতেছে, একটাই একটা, 9 ভাই পাউন্ড আরেক হবে। আছে, আরেকটা আছে আরো নিচে। থ্যাংক ইউ ভাইয়া। কোনটা? এটা? হ্যাঁ ভাই, এটা আচ্ছা, তাহলে এখানে এই যে ওয়েটটা, এই ওয়েটের উপর কয়টা টান? 1টা 2টা 3টা 4টা
5টা। আচ্ছা, এইটাও তো টান হবে 6টা। ভাই টান এটা কিভাবে এটা কিভাবে এখান দিয়ে এখান দিয়ে এটা টান আসো না, এখান দিয়ে এটা এটার উপর। কালকে আমরা, আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়াও, এটা কোশ্চেন তাই তো, 300 কেজি দেখাচ্ছি এটা। তো আর কোনো কোশ্চেন না, এদের কোশ্চেন এটাই। এটাই। আরেকটা ভাইয়া ওই যে ওই গভীরতায় সমানভাবে ঢুকতে বইয়ে উত্তর লেখা আছে মানে দুইটাই একসাথে ঢুকবে। বইয়ের কথা বাদ দাও, তুমি সঠিক উত্তর গুলোতে কোনটা বলো, বইতে তো ভুল থাকতে পারে তাই না? বইতে এটা লেখা আছে বলে কি এটা কি কোরআন হাদিস, হাদিসের বই? ঠিক আছে তো ভাইয়া। সো এই কোশ্চেন তোমার এটা তাই তো। সো একটা মোটাও চিকন হাতওয়ালা স্ক্রুড্রাইভার দিয়ে একইভাবে দুটি স্ক্রুকে সমান গভীরতার উপর সরাতে চাইলে কোনটা কোনটা ঘটবে? এটা ঘটবে, চিকন হাতলটাকে বেশি ঘুরাইতে হবে। বুঝছি ভাইয়া ভাইয়া। এলবিএস মানে কি? হ্যাঁ হ্যাঁ, পাউন্ড পাউন্ড জি পাউন্ড। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আচ্ছা, তো নাহিদের প্রশ্ন ছিল মূলত যে এখানের মধ্যে একটা জনের উপর 3টা কিভাবে কাজ করে সেটা আমি বলতেছি। ওকে, 6টা কিভাবে টান? 6টা কিভাবে কাজ করে। ওকে, দেখো আমরা এইখানের মধ্যে কালকে তো দেখালাম, এটা ধরো এখানে এইটা হলো পুলি আমাদের। সো এই হলো আমাদের হুক। এখানের মধ্যে ধরো এটা হচ্ছে আমাদের কপি কল। হ্যাঁ, সো আচ্ছা আরেকটা নেই, সরি। আমরা ধরি আমাদের একটা কপি কল, একটা কপি কল। হ্যাঁ, তো এখন আমাদের এখানের মধ্যে ওখানে কয়টা ছিল আমাদের কোশ্চেন ছিল, কয়টা? 3টা ছিল আমাদের, রাইট? আমাদের 3টা কপি কল ছিল এখানের মধ্যে আমাদের। হ্যাঁ, আর আমাদের 3টে হুক ছিল। তাহলে এই 3টা কপিগুলোর জন্য আমরা যেটা করতে পারি হিসাবটা, আমরা আগে 2টা কপিকল দিয়ে করি। তো ধরো আমাদের এই একটা, আমাদের এইখানে ছিল ফিগারটা, কালকে ফিগারটা কি ছিল? আচ্ছা আমি একটু, আচ্ছা এখানে দেখাই আমি, ঠিক আছে? লাইক আমি যদি এতটুকু ওজন দিল, ধরো এটা নাই, ধরো হ্যাঁ, এখানের মধ্যে আমাদের ডান পাশটা নাই, আমাদের শুধু এতটুকু আছে আমাদের। তাইলে আমাদের এই যে এই 300 কেজি ওয়েট যদি এইটার উপরে এটার উপর যদি থাকতো, তাহলে এই ওয়েটটার জন্য এইদিকে কতটুকু? এই একটা টান, এই একটা টান, দুটো টান, তাই না? আর এটার জন্য এই দিকে টান, এই দিকে টান, তাই না? যেমন 4টা টান হতো। এখন এই পুলিটা, এই ওয়েটটা 3টা কপিকলের উপরে ঝুলানো, রাইট? একটা, একটা, একটা। তাহলে এইখানেও এই দিকে টান, এই দিকে টান ওকে উপরে ধরে রাখতেছে। আর এখানেও একটা টান, একটা টান ওকে উপরের দিকে ধরে রাখতেছে। আবার লাস্ট ওয়ান যেটা, এটারও একটা টান, একটা টান ওকে উপরের দিকে ধরে রাখতেছে। তার মানে সে 300 কেজি চাচ্ছে নিচের দিকে পড়তে, তাই না? সে নিচের দিকে যেতে যাচ্ছে, কিন্তু এই 3টা টান উপরের দিকে ক্রিয়া করতেছে। দ্যাটস ওয়াই ভারসাম্য অবস্থায় আছে। এখন এটা উপরে দিয়ে যাচ্ছে না, এটা নিচেও পড়তেছে না। তাহলে এই যে 300 কেজি ওয়েটের উপরে আমাদের কয়টা টান কাজ করতেছে শেষ পর্যন্ত? টোটাল কয়টা টান বুঝছি কাজ? ভাইয়া। হ্যাঁ 6টা ভাইয়া, বুঝছি ভাইয়া 6টা টান। তো যদি আমি কালকে আমি দেখাছিলাম মূলত 4টা পর্যন্ত দেখাছিলাম, তাই না? আমি দেখাছিলাম কালকে যে আমাদের যে এটা যদি শুধু এটা থাকতো, এটা থাকতো, সেক্ষেত্রে আমাদের 4টা টান কাজ করতো। এখানে 3টা দেয়া আছে, মোট 6টা টান। আচ্ছা, তানভীর যেটা বলছে কোনটা ভুল ছিল? তানভীর অঙ্কটা কোনটা ভুল বলছো? 6টা এর নিচে থাকলে তো না ভাইয়া 6টা অ্যারো না, মানে যে কোনো একটা অ্যারো যদি নিচে থাকে তাহলে ওটা তো এই ম্যাথটা দিবেন, লিবারের ম্যাথটা একটু। এটা তো নিচে, এখানে নিচে থাকবে কখন? যখন তোমার টানটা, যখন এখানে তো টানটা উপরের দিকে কাজ করতেছে, তাই না? তুমি চিন্তা করো যে যার টানটা এই 300 কেজি হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, তাই না? এই বলটা নিচের দিকে গ্র্যাভিটির জন্য। বাট এটাকে ব্যালেন্সে রাখতেছে কে? ব্যালেন্সে রাখতেছে এখানের মধ্যে ওই টানটা, এই টানটা, এই টানটা, এটা 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 6টা টান ওকে ব্যালেন্সে রাখতেছে। ওকে, ওকে নিউট্রালাইজ করতেছে। তো আরেকটা প্রবলেম কি ছিল? আমি এটা প্রবলেম ছিল 0.1, 0.01, 1.0001, এটা এখানে কিন্তু 1.0 লিভারটা, সম্পা লিভারের কোনটা? এটা লিভারটা। আচ্ছা, তো লিভারের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি ছিল? আমাদের এই 30 এবং 8 এই দুটো গুণ করলে গুণফল হবে এই 4 এর সাথে এখানে আমি যদি কিছু বসাই সেটা গুণফলের সমান হবে। তাহলে 30 এবং 8 গুণ করলে কত? 3 × 4 240। ওকে, তাহলে 4 ফিটের সাথে এখানে কত বসাবো আমরা 240 মিলিয়নের জন্য? 60। 60 বসাবো। তাহলে এদিকে 240, এদিকে 240। কানটা বুঝা গেছে এবার? জি ভাইয়া। ভাইয়া হুম, ভাইয়া সবার শেষে প্রশ্নটা একটু বলছে যে
কোনো কারেক্ট আনসার নাই ওইটাতে। জি এটা এই যে এটা কারেন্ট আনসার নাই না? জি আছে আছে ভাইয়া, আছে ভাইয়া, এখানে সি এখানে 3 নাম্বার। একটাতে বলছে কারেক্ট আনসার নাই, আরো নিচে এই 15 আমি নম্বর দুজন বের করে দেবো ক্লাস থেকে, দুজন কথা বলতেছো, তুমি কমেন্টে লিখো তোমার কি যা বলার। তো 3 6 18, 18 7 হলো 126। তো 3 ঘর মানে নাই, তুমি মাইক্রোফোন অফ করো। 6 ঘর 7 ঘর, তাইলে 3 4 5 6 3 আছে তো, এই যে আছে জি 2 ভাই নম্বর। এটা আছে একটা মানে হুম, সবার শেষে একটা প্রশ্ন। আচ্ছা ভাই আমি কমেন্টে লিখতেছি। হ্যাঁ হ্যাঁ আছে তো, আনসার আছে। আচ্ছা আর এরপরেও কি আরো প্রশ্ন ছিল? আমি তো এটাই লাস্ট প্রশ্ন দেখলাম। আচ্ছা আর কোনো প্রশ্ন থাকলে, আচ্ছা ঠিক আছে, প্রশ্ন আরেকজন বলছে যেটা কারেক্ট আনসার ছিল না সেটা কোশ্চেন থেকে আউট করে দিয়েছে। কোনটা? এখানে কয়টা কোশ্চেন আছে এখানের মধ্যে? ভাইয়া শেষে একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা কারেক্ট অ্যান্সার দেওয়া ছিল না, পরে আপুকে বলাতে ওটা ডিলিট করে দিছে। ও আচ্ছা ওকে, মানে 15টা কোশ্চেন ছিল, এটা কারেক্ট আনসার ছিল না তাই তো? আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস শেষে নিলে ভালো হতো, রাইট। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা ওটার কিছু নাই, তোমরা এটার উপরে তোমরা প্র্যাকটিস করবা। তোমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে তখন সেখানে এখান থেকে 2টা কোশ্চেন থাকবে, এগুলো তোমরা প্র্যাকটিস করো, ওকে? তো তোমরা ভাই নোকারটা একটু বুঝিয়ে দিতেন যদি, মানে পিছনে কিভাবে যায় কোনটা? নোকার যেটা আছে পিছনে কিভাবে যায়, আমি মানে ভাই, ভামের আচ্ছা পিছনে কিভাবে। ব্যক্তিগত কোশ্চেনগুলো আমি ক্লাসে এসে বুঝাবো, ওকে? ঠিক আছে, তো আমরা একটু সামষ্টিকভাবে একটা ক্লাস নিব, যেহেতু তোমার পার্সোনাল কোশ্চেন সেটা আমরা ক্লাসে শেষে আলোচনা করবো। তো চলো আমরা হচ্ছে যে আজকে যে টপিকে পড়াচ্ছিলাম সেটা হচ্ছে যে ভার্বাল রিজনিং, এবং এই পার্ট থেকে তোমার প্রত্যেক বিসিএস এর মধ্যে 3টা কোশ্চেন তোমার তার চেয়ে বেশি আসে। কোন কোন বিসিএস এ এখান থেকে তোমার টোটাল যে ভার্বাল রিজনিং পার্ট থেকে, যদিও সিলেবাসের মধ্যে দেয়া 3টা কোশ্চেন, সো এখান থেকে প্রত্যেক বিসিএস দেখা যায় 3টা চেয়েও বেশি কোশ্চেন আসে, 3 থেকে 4টা কোশ্চেন এখান থেকে চলে আসে, কারণ এখানে অ্যানালজিস যে পার্টটা সেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তখন আসলে আমরা ভার্বাল রিজনিং এর মধ্যে তোমরা এখানে কি কি জিনিসপত্র পড়বা, এখানের মধ্যে আমি বা আমার পড়ানোর যেগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু কথা বলি। প্রথমত আমরা এখন পড়বো রিলেশনশিপ। আমরা পড়বো রিলেশনশিপ। তো রিলেশনশিপ বের করার জন্য আমি কিছু ট্রিক্স তোমাকে, তানজি দেখতে পাচ্ছ না? সবার কি একই সমস্যা? না ভাই দেখা যাচ্ছে। ওকে, তানজি তুমি একটু লিড নিয়ে জয়েন করো, ওকে? তো রিলেশনশিপ প্রবলেম গুলো তুমি সলভ করবা কিভাবে, এই রিলেটেড আমি তোমাকে কিছু ট্রিক্স শেয়ার করি। হ্যাঁ, প্রথমত তোমাকে যেটা করতে হবে, একটা জিনিস হচ্ছে তো সবসময় চিন্তা করবা তোমার নিজের যে আত্মীয় স্বজন সেটা দিয়ে তুমি মিলানোর একটু ট্রাই করবা, তোমার নিজের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলাবা। যদি মিলাও তখন দেখবা যে অনেক রকম প্রশ্নে তুমি সলিউশন পেয়ে যাবা। আর রিলেশনশিপ প্রশ্ন তো বটেই, বিসিএস অন্য কোশ্চেন গুলো প্রচুর প্যারালাল কোশ্চেন আসে। তার মানে একটা বিসিএস যে ধরনের কোশ্চেন আসে অন্য বিসিএস গুলো তো ওইটার প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন আসে। তো তোমরা যে বই কিনছো সেই বইটা থেকে যদি প্র্যাকটিস করো, রিলেশনশিপ প্রবলেম গুলো তোমরা সলভ করতে পারবা। তো আমি তোমার হচ্ছে যে কয়েকটা কোশ্চেন নিয়ে একটু এখানে কথা বলি। তো আমরা প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে 34 বিসিএস এর একটা প্রশ্ন আসছে। তো এখানে আমরা যেটা কথা বলতেছি, প্রশ্নটা হচ্ছে, তো সবাই খাতা বের করো। ক খ এর পুত্র, এটা বুঝলে বাকি সব বুঝে যাবা। খ এবং গ পরস্পর বোন, পরস্পর বোন। ঘ হচ্ছে গয়ের মা, চ ঘয়ের পুত্র। প্রশ্ন হচ্ছে চয়ের সঙ্গে কয়ের সম্পর্ক কি, চ এবং কয়ের সম্পর্ক কি? এই কোশ্চেনটার সিমিলার একটা কোশ্চেন রিপিট হয়েছে 36তম বিসিএস এর লিখিত পরীক্ষায়। সেখানে এখানের মধ্যে শুধু সেক্সটা পাল্টে গেছে, এখানের মধ্যে পুত্রের মধ্যে হয়ে গেছে কন্যা, কন্যার মধ্যে হয়ে গেছে পুত্র। জাস্ট এখানে প্রশ্নের জাস্ট একটু প্যাটার্নটা ঠিক রেখে তোমার ওই অপশনগুলো চেঞ্জ করে দিছে। ওকে, তখন এই ধরনের প্রশ্ন যদি আসে তুমি সলভ করবে কিভাবে? প্রথমে প্রশ্ন ঠান্ডা মাথায় পড়ো, যে বলছে ক খ এর পুত্র। তো রিলেশনশিপ বের করার জন্য আমি যেটা ফলো করি, আমি রিলেশনশিপ ট্রি আঁকি। রিলেশনশিপ ট্রি আঁকলে আমার কাছে মনে হয় যে ক্যালকুলেশনে ভুলগুলো একটু কমে আসে বা ভুলগুলো কম হয়। তো রিলেশনশিপ ট্রিটা কি জিনিস একটু বলি। রিলেশনশিপ ট্রিটা হচ্ছে যে তোমার দাদা, তাকে যদি আমি প্রথম পুরুষ যদি ধরি, তাহলে তোমার বাবা সে হচ্ছে
দ্বিতীয় পুরুষ, আর তুমি হচ্ছে যে তৃতীয় পুরুষ। ওকে, এটা হলো তুমি, তুমি তারপরের জেনারেশন, তুমি তৃতীয় পুরুষ। ওকে, সো এখানের মধ্যে রিলেশনশিপ ট্রিটা আঁকলে তোমার আগের প্রজন্ম যে, তাকে তুমি উপরে লিখবা, পরের প্রজন্মকে তুমি নিচে লিখবা, আর তোমার প্রজন্ম যারা তাদেরকে লেটারালি লিখবা। তাইলে আমরা যদি এখানে যদি লিখি দাদা আর এখানে যদি লিখি বাবা, তো তোমার কাকাকে কোথায় লিখবা? উপরে লিখবা না নিচে লিখবা? কাকাকে লিখতে হবে, তোমার বাবা লেটারালি, হ্যাঁ লেটারালি লিখতে হবে। কাকা ফুফু এদেরকে লিখবা লেটারালি। আবার তোমার দাদার ভাই যদি হয় তাহলে সে এইখানে চলে আসবে। এই প্রক্রিয়া অনুযায়ী তুমি যদি প্রপারলি যদি তুমি রিলেশনশিপ ট্রিটা আঁকতে পারো, লিখতে পারো, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, তুমি মুখোমুখি বের করতে পারো, কিন্তু অনেক সময় সে মুখোমুখি বের করতে গিয়ে প্রচুর ভুল হতে পারে। প্রথম আসে বলছে ক খয়ের পুত্র, তাইলে আমরা এখানের মধ্যে এই খ লিখলাম, উপরে একটা জায়গা রাখলাম, কারণ আমরা জানি না উপরে কিছু লিখতে হবে কিনা। জাস্ট আমি এখানের মধ্যে ক কে লিখলাম নিচে। তো বলছে আমাদের ক খয়ের পুত্র, তো আমরা কয়ের সেক্সটা হালকা করে এখানে লিখে রাখি, যেটা ছেলে। ওকে, আমরা জাস্ট চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে। ওকে, সো তুমি তোমার মতো করে মেল ফিমেল তুমি লিখে রাখতে পারো। ওকে, তোমার যে খুশি হিসেবে লিখতে পারো। সো আমি এটা হচ্ছে ক, সে খয়ের পুত্র, প্রথম লাইন পড়লাম আমি একটা ছোট্ট করে, আমরা 5 সেকেন্ডে আমি এটা প্লট করে ফেললাম। খ এবং গ পরস্পর বোন, তাইলে এই যে খ এবং গ ওরা যে পরস্পর বোন, এখন আমি এই দুজনের মধ্যে, আচ্ছা আমি উল্টা লিখছি, ক খয়ের পুত্র, সরি আমাদের হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এখানের মধ্যে বলছে খ এবং গ পরস্পর বোন, তাহলে খ কে আমরা খ এবং গ যে পরস্পর বোন, তাহলে তাকে কোথায় লিখবো আমরা? উপরে নিচে লেটারালি কোন জায়গায় লিখতে পারবো আমরা? খয়ের পাশে লিখবো, রাইট। তাহলে যেহেতু বলছে আমরা প্রথম লাইন পড়লাম ক খয়ের পুত্র, উপরে লিখে উপরে ফেললাম। না স্যার, ইয়া খয়ের সাথে রাইট, সেকেন্ড লাইন পড়লাম খ এবং গ পরস্পর বোন, তাহলে এখন এই গ কে আমরা মূলত এই দিক দিয়ে লিখবো। ওকে, এবং ওদের ব্র্যাকেট আমরা লিখে রাখতে পারি যে ফিমেল ফিমেল লিখে রাখলাম আমরা। ওকে, ফিমেল লিখে রাখলাম আমরা, এটা তাহলে আমাদের পরিচয় নিয়ে কিছু সুবিধা হবে। তাহলে এটা কথা আরো 5 সেকেন্ড লাগলো, 10 সেকেন্ড শেষ। ঘ হচ্ছে গয়ের মা, তাইলে এই যে আমাদের ঘ হচ্ছে গয়ের মা, তাহলে এই দিকে আমাদের ঘ হচ্ছে লিখবো কোথায়? উপরে, যেহেতু ঘ হচ্ছে গয়ের মা তাহলে উপরে চলে যাবে। যেহেতু মা, তাহলে এখানেও আমরা এটা যদি ফিমেল, তাহলে পাশে একটা ইফ লিখে রাখতে পারি আমরা। এবার বলছে চ ঘয়ের পুত্র, তাহলে যেহেতু চ ঘয়ের পুত্র, তাহলে আমরা এই চটা হয়ে যাবে কি আবার নিচে চলে আসবে, তাই না? আমাদের এই চটা হচ্ছে ঘয়ের পুত্র, নিচে চলে আসলো আমাদের। ওকে, তাহলে আমরা এটা কয় সেকেন্ড লাগলো আমাদের? লাইক এটা কত 5 সেকেন্ড 5 সেকেন্ড 5 সেকেন্ড, তার মানে 15 সেকেন্ডে বা 20 সেকেন্ডে তোমার ফ্যামিলি ট্রি আঁকা শেষ। ফ্যামিলি ট্রিটা আঁকে ফেললে, তুমি আঁকে ফেললেই তোমার হিসাব নিকেশটা শেষ। 20 সেকেন্ড পরে তুমি হিসাব নিকেশ। আমি বলছি এখানের মধ্যে যে চ কয়ের মধ্যে সম্পর্ক কি, তাহলে তুমি দেখো চ কয়ের মধ্যে সম্পর্ক কি। তাইলে এই চ, এই গ আর খ এরা কি? এরা সবাই কি? ভাই বোন। তাহলে এই যে চয়ের বোনের ছেলে হচ্ছে ক, তাহলে তারা হচ্ছে আসলে মা ভাগ্নে। তাহলে তুমি ফ্যামিলিটি, আমি জাস্ট এটা খুব সিম্পল, এটা মুখোমুখি বের করা যেত। সো যদি কমপ্লেক্স হয়, তুমি যদি একে একে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার সেক্ষেত্রে ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাবে। তোমার একটা ফ্যামিলিটি একটা কত সেকেন্ড লাগবে? সর্বোচ্চ তোমার 15 থেকে 20 সেকেন্ড লাগবে। মানে 20 সেকেন্ড পরে তুমি এটা প্রপারলি তুমি রেজাল্ট বের করতে পারবা। ওকে, আচ্ছা, সো আমরা এবার আসি এখানের মধ্যে কিছু প্রশ্ন থাকে একটু আইকিউ টাইপের প্রশ্ন। হ্যাঁ, তো যেমন এখানের মধ্যে একটা প্রশ্ন আসছে, সে প্রশ্ন 35 বিসিএস আসছে। সো এখানের মধ্যে লাইক এ হচ্ছে যে মহিলা, এ হচ্ছে পুরুষ। প্রশ্ন হচ্ছে একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, এই পুরুষের পিতা আমার শ্বশুর। এই মহিলা এই পুরুষকে ইঙ্গিত করে বললেন, এই পুরুষের পিতা আমার শ্বশুর। তাহলে এই পুরুষের সাথে মহিলার সম্পর্ক কি? হাজবেন্ড। এটা 35 বিসিএস কোশ্চেন আসছে। এখন আমরা দেখি যে 36 বিসিএস একটা না 35 আরেকটা প্রশ্ন আসছে। সে প্রশ্ন হচ্ছে ঘয়ের মাতা হচ্ছে গ। ঘ গয়ের
কন্যা নয়, তাহলে ঘ এবং গ এর মধ্যে সম্পর্ক কি? ধাঁধা টাইপের, আমরা ছোটবেলায় ধাঁধা পড়তাম তাই না? তো ঘ এর মা তো হচ্ছে গ, ঘ গ এর কন্যা নয়, তাদের মধ্যে সম্পর্ক কি? ছেলে, পুত্র। মাতা, মাতা পুত্র। সেরকম ফ্যামিলিটির একটা প্রশ্ন দিই, এটা 36 BCS, দেখি তোমরা পারো কিনা। তো ক হচ্ছে খ এর পুত্র, তারপরে খ এবং গ পরস্পর ভাই, ঘ হচ্ছে গ এর মা, চ ঘ এর কন্যা। তো বের করতে হবে চ এবং ক এর মধ্যে সম্পর্ক কি। আমি আবার বলি, ক খ এর পুত্র, খ এবং গ পরস্পর ভাই, ঘ হচ্ছে গ এর মা, চ ঘ এর কন্যা, চ এবং ক এর মধ্যে সম্পর্ক কি? তাহলে তুমি মুখোমুখি করতে পারো, আর চাইলে তুমি ফ্যামিলি ট্রি বের করে করতে পারো। ওকে, তাহলে আমরা ফ্যামিলি ট্রি যদি করি, তাহলে আমরা প্রথম লাইনটা পড়লাম। আমি মানে প্রশ্ন পড়ার সাথে সাথে ফ্যামিলি ট্রি করতে আমি পছন্দ করি, তাহলে আমার মনে হচ্ছে টাইম একটু কম লাগবে। তাহলে প্রথম বললাম যে ক খ এর পুত্র, তাইলে আমরা এখানের মধ্যে খ লিখলাম, এখানের মধ্যে ক লিখলাম। তবে মেক শিওর উপরে নিচে একটু যাতে জায়গা থাকে তোমার, হ্যাঁ, নাহলে তুমি উপরটা কিভাবে লিখবা। আমাদের বলছে এখানের মধ্যে যে ক খ এর পুত্র, তাহলে কর পাশে লিখে রাখলাম, সে হচ্ছে মেল, ছোট্ট করে লিখে রাখলাম। তাহলে এটা 5 সেকেন্ড আমি করে ফেলছি। পরের লাইনটা বলি, বলছে খ এবং গ পরস্পর ভাই, একটু আগে যেটা করলাম, খ এবং গ পরস্পর ভাই। তাহলে এই যে খ এবং গ এই যে পরস্পর ভাই, তাহলে এ হচ্ছে মেল, এ হচ্ছে কি মেল, তার মানে খ মূলত ক এর বাপ। আচ্ছা, এরপরের লাইন যদি পড়ি আমরা, ঘ হচ্ছে গ এর মা, তাহলে আমাদের এই যে ঘ হচ্ছে সে ফিমেল, সে হচ্ছে এই গ এর মা। ওকে, চ ঘ এর কন্যা, তাহলে বলছে আমাদেরকে এই চকে, তাহলে যেহেতু ঘ এর কন্যা, তাহলে আমরা নিচে লাইনে লিখবো চ হচ্ছে ঘ এর কন্যা, তাহলে এ হচ্ছে কি ফিমেল। তাহলে এবার এর সাথে এর সম্পর্ক বের করতে হবে। তাহলে আমরা দেখবো চ এর সাথে কত যাইতে হলে আমাকে কি যেতে হবে, আমাকে এইভাবে আসে এভাবে যাইতে হবে, তাই না? তার মানে এই চ আর খ কি সম্পর্ক, এরা চ আর খ কি সম্পর্ক, ভাই বোন, তাই না? ভাই বোন। তাইলে চ এর ভাইয়ের পোলা, চ এর ভাইয়ের পোলা, সে তার ভাতিজা, তার হচ্ছে আসলে ফুফু ভাতিজা সম্পর্ক। সো এটা হচ্ছে ফ্যামিলি ট্রি। আর এখানে প্র্যাকটিস করার আসলে কোনো প্রকারের বিকল্প নাই, হ্যাঁ, প্রচুর তোমাকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো রিলেশনশিপ ট্রি একে, সেক্ষেত্রে রিলেশনশিপ ট্রি থেকে তুমি প্রশ্ন পারতে পারো। ওকে, এখান থেকে কিছু আবার আইকিউ টাইপের প্রশ্ন আসে, যেমন তোমার বাবার বোনের ছেলে একমাত্র মামা তোমার কি? নিজম আর একটু বলতাম, আচ্ছা বলতেছেন নিজম, এটা বলো তো। কি বাবা? এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, যেটা আইকিউ টাইপের, ঘুরাই পেঁচায় বলতেছে। তুমি তোমার সাথে চিন্তা করবা যে, তাহলে তোমার আব্বার চিন্তা করবা, তোমার আব্বার বোনের, তোমার ফুফু, তাহলে তোমার ফুফুর ছেলে, তোমার ফুফুতো ভাই, তাহলে তোমার ফুফুতো ভাই একমাত্র মামা, তাহলে তোমার আব্বা আবার এবার নিজের সাথে মিলাই চিন্তা করবো, হ্যাঁ, তাহলে ধরো সেক্ষেত্রে তোমার ভুল হবে কম। কিন্তু আমরা ভেগ চিন্তা করলে না, সেক্ষেত্রে অনেক সময় কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। আচ্ছা নিজম, যেটা বলছিলাম, বলছি যে তুমি যদি ফ্যামিলি ট্রি করে করো, তাহলে তোমার একটু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তুমি এক লাইন পড়বে, এক লাইনে ছবি আঁকবা। তো প্রথম লাইন পড়লা যে ক খ এর পুত্র, তাহলে তুমি এখানের মধ্যে ক পুত্রকে আঁকবা নিচে, আর খ কে আঁকলে উপরে। এখন তুমি ক যে মেল সেটা বুঝছো, কিন্তু খ ও কি মা নাকি বাপ সেটা তুমি জানো না, এটা মায়েরও পুত্র বাপেরও পুত্র। তো তুমি কিছু লিখলে না, কর পাশে লিখলে একটা মেল। ওকে, প্রথম লাইন শেষ। সেকেন্ড লাইনে বলছে খ এবং গ পরস্পর ভাই, তাহলে যেহেতু বলছে খ আর গ পরস্পর ভাই, তাহলে একই সমান্তরাল আঁকতে হবে, লেটারালি আঁকতে হবে। সেই জন্য তাহলে এই যে খ আর গ ওরা যেহেতু ভাই, তাহলে ওদেরকে এক সমান্তরাল আঁকলাম আমরা। এরপরে লাইনে যে বলছে ঘ গ এর মা, তাহলে ঘ যেহেতু গ এর মা, তাহলে উপরে আঁকবা তাকে তুমি।
কেন উপরে রাখবা? কারণ বলছি আগের প্রজন্মকে উপরে, তার পরের প্রজন্মকে নিচে, আর একই প্রজন্মকে লেটারালি মানে তোমার পাশাপাশি আঁকতে হবে। তাহলে যেহেতু বলছে যে ঘ হচ্ছে গয়ের মা, তাহলে এই দিকে আঁকা যাবে না, উপরে আঁকতে হবে। ঘ হচ্ছে গয়ের মা। এর পরের লাইনে তোমাকে বলছে চ ঘয়ের কন্যা, তাহলে যেহেতু বলছে চ ঘয়ের কন্যা, তাহলে আবার চটা কি হবে? আবার ঘ সমান্তরালে থাকবে না, আবার ঘ থেকে কি নিচে নেমে যাবে, তাহলে চ ঘয়ের কন্যা হয়ে যাবে। তাহলে তখন তাহলে তোমার চিত্র আঁকা শেষ 15 থেকে 20 সেকেন্ডে। এরপরে তুমি কোশ্চেন দেখো কি আঁকতে বলছো। কোশ্চেনে বলছে চ আর ক এর মধ্যে সম্পর্ক বের করতে। তাহলে চ আর ক সম্পর্ক যদি যাইতে হয়, তাহলে তোমাকে চ আর কর মধ্যে সম্পর্ক করার জন্য তোমার খ হয়ে যাইতে হবে। তাহলে খর সেক্সটা তোমাকে জানতে হবে। তাহলে খ সেক্সটা হচ্ছে যে, যেহেতু বলছো পরস্পর ভাই, যে জানলাম খ হচ্ছে কি মেল, খ হচ্ছে পুরুষ, তাহলে চ হচ্ছে মহিলা, তাই না? হচ্ছে মহিলা। তাইলে কোন মহিলার, হ্যাঁ হ্যাঁ ভাই বোন, রাইট। তাইলে কোন মহিলা তার ভাইয়ের পোলা, ঠিক আছে? সো খ, গ এবং চ সবাই ভাই বোন, রাইট। আগের প্রজন্মকে উপরে রাখবা, উপরে রাখবা মানে বুঝো নাই? ধরো এই হচ্ছে তুমি নাহিদুল, ওকে, তাহলে এ হচ্ছে তোমার পিতা, এ হচ্ছে তোমার কাকা, এ হচ্ছে ধরো তোমার ফুফু, এটা একই লেটার। বাট তোমার দাদা এই উপরে উঠে যাবে, তোমার দাদা উপরে উঠে যাবে, তোমার দাদা। এইভাবে ফ্যামিলি ট্রি অনুযায়ী যাবে। তাহলে তুমি দেখবা এই সমান্তরালে যারা, এরা সবাই ভাই বোন, ওকে। এই সমান্তরালে তোমার দাদার ভাই, তাহলে এখানে তোমার দাদার ভাই এখানে রাখবা। এই সমান্তরালে এরা ভাই বোন। আবার তুমি তোমার ভাই বোন গুলো এই সমান্তরালে রাখবা, তাহলে তোমরা ভাই বোন এদিক দিয়ে। তাহলে সেক্ষেত্রে তোমার হিসাব নিকাশ গুলো ক্যালকুলেশন করতে সহজ হবে, ভুল কম হবে একটু। আর যারা মনে করো না আমি এইসব ফ্যামিলিটি লাগবে না, আমি এমনি মুখোমুখি করতে, অনেকে আছে এরকম মুখোমুখি করতে পারে, আমি পারি না, আমার একটু বুদ্ধি একটু কম, আমি পারি না, আমি এরকম ফ্যামিলিটি একে করি। আর বাকি হচ্ছে তোমার প্রচুর এখানে কমন সেন্স টাইপের প্রশ্ন আসতে পারে। যে ধরনের প্রশ্ন একটু আগে যেটা বললাম, যেমন যে আপনার ফুফির ভাইয়ের ছেলে আপনার কি হয়? আপনার ফুফির ভাইয়ের ছেলে আপনার কি হয়? ভাই ভাই হয়। ভাই তো এই টাইপসের প্রশ্ন আসতে পারে এখানের মধ্যে। এই হচ্ছে রিলেশনশিপ। এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এখানে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। রিলেশনশিপ তুমি প্র্যাকটিস যদি করো, একটু যদি 1 ঘন্টা তুমি সময় দাও, 1 ঘন্টা তুমি একটা মার্কস তুমি তোমার পক্ষে কমপ্লিট করা খুব কঠিন কিছু না, ওকে। তো আমি এরপরে যে টপিকটা আসবো সেটা তোমাদেরকে পড়তে বলছিলাম, আমি একটু অ্যানালজিটা পড়ে আসতে বলছিলাম, ওকে। অ্যানালজিটা কারা কারা দেখে আসছো? অ্যানালজি কারা কারা দেখে আসছো? কারা কারা দেখে আসছো অ্যানালজি? একটু 37 BCS এর প্রশ্ন থেকে একটু পিছন থেকে যাই, বা 38 থেকে যদি যাই আমি, ওকে। আচ্ছা, অ্যানালজি পার্টটা তোমরা রিটেন এবং প্রিলি দুটারই যতগুলো কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো পড়ে ফেলবা। পড়ে ফেলে গেলে তাহলে কমন পড়বে না? কমন পড়বে না, কারণ এখানে তো হুবহু তোমার কমন কেন পড়বে? হুবহু কমন তোমার পড়বে না। তাহলে যেটা হবে, তোমার একটা সেন্স ডেভেলপ করবে এগুলো সলভ করতে হয় কিভাবে, ওকে। স্ক্রিন দেখো না, এগুলো প্রেজেন্ট করতেছে, ওনারা কি দেখতেছো স্ক্রিন? না ভাইয়া, আচ্ছা, সো স্ক্রিন দেখা যাচ্ছে না। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন সাদা। তো দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি একটু কয়েকটা বিশেষ প্রশ্ন সলভ করি সেখানে মধ্যে, তাহলে তুমি বুঝবে যেগুলো কেমন সলভ করতে হয়। এগুলো কিন্তু কমন পড়বে না, বাট তুমি যদি অনেকগুলো সলভ করো, তোমার একটা আইডিয়া ডেভেলপ হবে যে এগুলো আসলে জিনিসটা আসলে কি, তোমার যৌক্তিক যে চিন্তা করার যে ক্ষমতা সেটা বুঝবা। সো এবং এইটা সলভ করার জন্য তোমাকে কিছু বুদ্ধি লাগবে, তোমার রেসিডুয়াল কিছু নলেজ লাগবে, হ্যাঁ। তো কোশ্চেনটা হচ্ছে যে অক্সিজেন ইজ টু বার্ন, এরপরে কোশ্চেনটা পরেরটা দিচ্ছে কার্বোহাইড্রেট ইজ টু ড্যাশ, ওকে। তো এখন এই কোশ্চেনটা 37 বিসিএস আসছিল, আমরা যে বিসিএসটা দিছিলাম। তবে এখানের মধ্যে কোশ্চেনটা একটু ওরা উল্টা করে লাগাইছে। মূলত এখন কোশ্চেনটা হচ্ছে এখানে ছিল কার্বন ডাইঅক্সাইড হইতে, হ্যাঁ, ওরা কার্বোহাইড্রেট লিখছে, হ্যাঁ। এই কোশ্চেনটা মূলত কার্বন ডাইঅক্সাইড, ওকে। তো এখন এই ধরনের টুকটাক একটা দুটো কোশ্চেন মিস্টেক হইতে পারে, সেটা খুব নরমাল একটা ব্যাপার, ওকে। আমরা আলোচনা করি জিনিসগুলো সলভ করবে কিভাবে। এটাতে কি বোঝাচ্ছে? বলছে অক্সিজেন ইজ টু বার্ন, ওকে। তাহলে কার্বন ডাইঅক্সাইড ইজ টু হোয়াট? আমাদের এখানে 4টা অপশন দিছে,
তো অপশন ক হচ্ছে যে আইসোলেট, অপশন খ হচ্ছে ফেম, এই মাইক্রোফোন অফ করো, অপশন গ হচ্ছে এক্সটিংগুইশ, অপশন ঘ হচ্ছে এক্সপ্লোড। ওকে, তো এখন যে কোশ্চেন ভুল হয় সেটা মার্ক না, অটো মার্ক না, অটো মার্ক না, পিসি যে কোনো আনসার আপলোড করে, বিসিএস কোনো ব্ল্যাঙ্ক থাকে না বা অটো মার্কও দেয় না। হ্যাঁ, কোনটা আনসার ওরা দেখে, প্রতি বিসিএস দিয়ে একটা কোশ্চেন ভুল হয় নরমাল। তো এখন এটা দেখে তোমাকে বুঝতে পারতে হবে কি বোঝাচ্ছে আসলে, তুমি মাথাতে দ্রুত চিন্তা করতে পারতে হবে। যেহেতু বলছো অক্সিজেন ইজ টু বার্ন, তাহলে বলছো এখানের মধ্যে যে ধরনের রিলেশনশিপ আছে, কার্বন ডাইঅক্সাইডের সাথে নিশ্চয়ই এই ধরনের কোনো রিলেশনশিপ নিশ্চয়ই হবে। তা আমরা জানি অক্সিজেন আগুন জ্বালাতে হেল্প করে, আর কার্বন ডাইঅক্সাইড কি করে, সে আগুন নিভাইতে হেল্প করে, তাই না? সো তাহলে এখান থেকে আমরা এই যে লজিকটা, এই লজিকটা তোমাকে চিন্তা করে বের করতে হবে, এটা তোমাকে শেখানো পসিবল না আসলে, এটা তোমাকে চিন্তা করতে জানতে হবে যে অক্সিজেন সাথে যদি বার্ন বলছো তাহলে নিশ্চয়ই কার্বন ডাইঅক্সাইড সাথে এক্সটিংগুইশ, এরকম একটা কিছু একটা। ওকে, তো আরেকটা কোশ্চেন আমরা একটু দেখি যে আমরা এগুলো সলভ করবো আসলে কিভাবে। তো আরেকটা কোশ্চেন আছে 37-এ, সেটা হচ্ছে যে রুলিং ইজ টু কিং ইজ টু লার্নিং ইজ টু হোয়াট। তো অপশন হচ্ছে বুক, অপশন খ হচ্ছে স্কলার, অপশন গ হচ্ছে তোমার টিচার, এবং অপশন ঘ হচ্ছে স্কুল। এখন আমরা এটা দেখে আমরা প্রশ্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে রুলিং ইজ টু কিং, তা রুলিং এবং কিং এর মধ্যে যে রিলেশনশিপ, তা লার্নিং এবং ড্যাশের সাথে নিশ্চয়ই ধরনের একটা রিলেশনশিপ এখানে বোঝাচ্ছে। আমি যদি দেখি রুলিং ইজ টু কিং, তার মানে কিং যে কাজটা করে তাকে বলে রুলিং, তাইলে লার্নিং এর কাজটা যে করাই তা সে নিশ্চয়ই এখানের মধ্যে বসবে। ওকে, তা লার্নিং এর কাজটা কে করাই, যে শেখানোর যে কাজটা, সেই কাজটা হচ্ছে টিচার, রাইট, টিচার। টিচারের কাজটা হচ্ছে লার্নিংটা করা, তোমাকে শেখানো, পড়ানো। ওকে, তাহলে এই যে লজিকটা আমরা যেটা জিনিসটা আমরা বলবো হচ্ছে ভার্বাল রিজনিং। এই যে ভার্বাল রিজনিং মানে তোমার যে যৌক্তিক যে দক্ষতা, যুক্তি দিয়ে চিন্তা করার যে দক্ষতা, সো হ্যাঁ টিচার রাইট, টিচার আনসারটা। যুক্তি দিয়ে চিন্তা করার যে দক্ষতা, সেটা এখানের মধ্যে মেজার করা হবে। ওকে, সো এখানের মধ্যে লাইক একটা কোশ্চেন আসছে এরকম 36 বিসিএস এর মধ্যে একটা কোশ্চেন আসছে যে বিদ্যুৎ ইজ টু আলো। ওকে, এরপর আসছে তো মনীষা ইজ টু হোয়াট। অপশন গুলো হচ্ছে প্রতিভা, অপশন ঘ হচ্ছে, এগুলো একটু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, সবাইকে কি সমস্যা? না ভাইয়া দেখা যাচ্ছে না, মানে আপনার কথার সাথে ভিডিও মিল হচ্ছে না, এটাই সমস্যা, আর কিছু না। ভাইয়া আপনার লেখাগুলো দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন দেখতে পাবো। এখন আসছে। ওকে, এখন দেখতে পাবো। ওকে, তো এই টাইপসের প্রশ্নগুলো একটু তোমার ট্রিকি, হ্যাঁ ট্রিকি, একটু তোমাকে ডিপলি চিন্তা করতে হবে। হ্যাঁ, মনে হবে একাধিক কোশ্চেন মনে হবে আনসার হবে, বাট একটু ডিপলি তুমি চিন্তা করো। দেখো, তুমি দেখো যে বিদ্যুতের সাথে আলো, তাহলে এখানে যে রিলেশনশিপ, নিশ্চয় মনীষার সাথে এখানে কোন একটা কিছুর এরকম একটা রিলেশনশিপ থাকবে। তো আমরা জানি বিদ্যুৎ থেকে আলো পাওয়া যায়। ওকে, এখন তুমি এটার সাথে যদি মিলাও, তাহলে মনীষা, তার মানে মনীষা মানে কি, আমরা যাদেরকে খুব মানে ধরো আমাদের দেশের যাদেরকে কাকে বলি, ধরো জাফর ইকবাল, তাই না, হুমায়ুন আহমেদ, এই টাইপের লোকজন, ধরো আহমদ সফা, মনীষা, তাই না, ওরা খুব আমাদেরকে, ওরা প্রচন্ড রকমের তোমার হচ্ছে যে মনীষী হয় না, মনীষী, মনীষী তোমাদের হওয়ার কথা না, মনীষী আর মনীষা তো সেম জিনিস সম্ভবত, তাই না? আচ্ছা, আমি বাংলার টিচার না, তো আমি এই বাংলার লোকজন আছে, সম্পা বাংলার লোকজন, সম্পা বললো তো মনীষী আর মনীষা তো আমি একই জিনিসই জানতাম। সম্পা, জিনিসটা সেম না, দুটো জিনিস? আচ্ছা সম্পা না, আচ্ছা বাংলার প্রচুর লোকজন থাকার কথা আমাদের ক্লাসে। ভাইয়া মনীষা তো মনে হয় একটা নাউন, মানে কারোর নাম বোঝাইতে, আর মনীষী হইলে মনে হয় ওটা উপাধি, মানে কাউকে বুদ্ধিমানকে ওইটা বোঝাইতে মনীষী মনে হয়। মনীষা শব্দের অর্থ তো সাপ হওয়ার কথা এমনিতে, মানে সাপ জাতীয় কিছু, তো বিষধর কিছু একটা জিনিস এরকম। ওটা তো মনসা, মনসা আর মনীষা। ও আচ্ছা, আচ্ছা, ওটা মনসা সাপের। আচ্ছা ওকে, আচ্ছা নাকি এটা, আচ্ছা হ্যাঁ জাকিয়ার কোশ্চেনটা, হ্যাঁ আনসার আমার পছন্দ হয়েছে। বিষয়টা হচ্ছে যে মনীষীদের যা থাকে সেটা তো মনীষা, তাই না? মনীষা নাউন,
রাইট, তোমার উত্তরটা পছন্দ হয়েছে আমার। ভাইয়া সাউন্ড অনেক আসছে শোনা যাচ্ছে। আমি কিন্তু এরকম কিছু বলি নাই যে মনীষীদের যা থাকে ওইটাই মনীষা। হ্যাঁ, ওর যে কোয়ালিটিটা সেটাই। হ্যাঁ, এটার অর্থ জ্ঞান ভাইয়া। হ্যাঁ, জ্ঞান বুদ্ধি এগুলো। জ্ঞান জ্ঞান বুদ্ধি, বুদ্ধি হ্যাঁ, জ্ঞান মনীষা বুদ্ধি, অর্থ। রাইট। মনীষত্ব জ্ঞান, মনীষা নাউন, এক্স্যাক্টলি। হ্যাঁ, আর মনীষী হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে তার একটা গুণ এরকম। ওকে, সো আমরা আমাদের কথায় ফিরে আসি। এখন আশা শোনা যাচ্ছে? আচ্ছা, আমি মাইক্রোফোনটা কাছে আনতেছি একটু। সো আমাদের এখানে দেখো আমরা সমানুপাতিক অঙ্ক করছি, তাই না? সমানুপাতিকের মধ্যে এই সমানুপাতিক চিহ্নটা দিয়ে, তাহলে বিদ্যুৎ আর আলোর মধ্যে যে সম্পর্ক, তাহলে মনীষার সাথে আমাদের এরকম কোন একটা কি আছে, রিলেশনশিপ আছে। এখন এটাতে প্রবলেম হয়ে যাবে, কিছু জিনিস আমাদেরকে মনে হচ্ছে যে কাছাকাছি, যেমন অনেকে বলছে কৃতিত্ব, অনেকে বলছে কৃতিত্ব। সো কৃতিত্বর সাথে কিন্তু তোমার আচ্ছা প্রতিভা আর একটা হচ্ছে যে, আমরা যদি এটা কাছাকাছি একটা জিনিস যদি বলি, প্রতিভা এবং কৃতিত্ব এই দুটো জিনিসের মধ্যে কোনো পার্থক্য আছে? ভাইয়া শোনা যাচ্ছে না। সরি, শোনা যাচ্ছে ভাইয়া। শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে। সো এই প্রশ্নগুলোর মধ্যে যেটা হইতে পারে সেটা হচ্ছে, আমার অনেক সময় মনে হবে যে ডাবল আনসার মধ্যে আমরা একটু প্রবলেম করে যাব। হ্যাঁ, আমরা মনে হচ্ছে আমাদের এইটার এটা, তাহলে কোনটা হবে? ধরো আমরা যদি দুজন ফুটবলারের মধ্যে যদি কম্পেয়ার করি, ধরো তোমার ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেসি, দুজনে গ্রেট, নিশ্চয়ই দুজনে গ্রেট, বা দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। একটা পার্থক্য আছে দুজনের মধ্যে। কি পার্থক্য? যে কেউ যদি চেষ্টা করে সে হয়তো ক্রিস্টিয়ানোর মতো হইতে পারবে, ওর কাছাকাছি যেতে পারবে, কিন্তু কেউ চেষ্টা করে কিন্তু মেসি হওয়া যাবে না। চেষ্টা করে কি রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যাবে? তুমি প্রচুর পরিশ্রম করলা, কঠোর পরিশ্রম করে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যাবে? এটা পসিবল হওয়া যাবে না, অন্য কিছু একটা হওয়া যাবে, কিন্তু কঠোর পরিশ্রম করে রবীন্দ্রনাথ ঠাকুর হওয়া যাবে না। এই জিনিসগুলোকে আমরা কি বলি? প্রতিভা। মানে আমরা বলি যে এটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত, গড গিফটেড একটা টার্ম আমরা ইউজ করি, তাই না? লিজেন্ড তো ভাইয়া, এই যে, হ্যাঁ, লিজেন্ড বলে নাকি? লিজেন্ড, লিজেন্ড, হ্যাঁ, লিজেন্ড, কিংবদন্তি বলি আমরা এটাকে, তাই না? তো মেসিকে আলাদা করে কেন বলো যে মেসি হচ্ছে সে হচ্ছে যেটা অন্যরকম, তার যে স্কিল, এটা আসলে কেউ খুব প্র্যাকটিস করে পরিশ্রম করে এই স্কিলটা করতে পারবে, এটা পসিবল না। এটা হচ্ছে যে ওকে ঈশ্বর প্রদত্ত একটা জিনিস লয়ে সে এভাবে সে পৃথিবীতে আসছে, এটা একদম গড গিফটেড। হ্যাঁ, সেই বিষয়টাকে সে নার্সিং করছে, এটাকে বার্সেলোনা ক্লাবে ওকে যত্ন নেওয়া হয়েছে, বাট এটা গড গিফটেড। তাহলে এই ধরনের প্রবলেম আসলে আমরা একটু লজিক্যালি চিন্তা করতে হবে যে আমরা তাহলে অধিকতর শুদ্ধ কোনটা। তাহলে মনে হবে দুটো প্রশ্ন উত্তরই সঠিক, তোমাকে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে যে কোনটা অধিকতর সঠিক। তাহলে আমরা এই যে মনীষী যাদেরকে বলি, তারা কি তাদের কি কৃতিত্ব নাকি তাদের প্রতিভা? তো এখানের মধ্যে আমরা কোনটা তাহলে এখানে মধ্যে বসাতে পারি? আমরা জিপিএ 5 পাওয়া তো একটা কৃতিত্ব, বাট ওরা মনীষী না, তাই না? জিপিএ 5 পাওয়া তো একটা কৃতিত্ব, বাট ওরা মনীষী না। সো যাদের এই ধরনের মনীষা থাকে, তার মানে তারা এর সাথে হোমোলগাস হলো মূলত প্রতিভা। ওকে, তো এই আলোচনাটা এই জন্য আনলাম যে অনেক সময় মনে হবে তোমার যে খুব কাছাকাছি কিছু একটা মনে হবে। যেমন আমি 36 BCS এরকম আরেকটা কোশ্চেন, প্রচন্ড জ্ঞান একটা প্রশ্ন ছিল, সেটা বলি একটু। সো এই পরীক্ষাটা আমি দিয়েছিলাম। সো পরিশ্রম ইজ টু সফলতা, ওকে, অনুপাত শ্রম ইজ টু, ওকে। মনে হবে অনেকগুলো কোশ্চেন উত্তর মনে হবে সঠিক। সো দক্ষতা, অপশন খ হচ্ছে উন্নতি, অপশন গ হচ্ছে ক্লান্তি, অপশন ঘ হচ্ছে উৎপাদন। তো এখন তুমি দেখো চারটা অপশন কিন্তু সঠিক, যে পরিশ্রম করলে সফলতা আসে, পরিশ্রমের রেজাল্ট তো সফল, তো শ্রম করলে তো তোমার কাজ করলে দক্ষতা পাওয়া যায়, উন্নতি পাওয়া যায়, উৎপাদনও বেশি হবে, ক্লান্তিও আসবে, মনে হবে সবগুলো সঠিক। কিন্তু তোমাকে বের করতে অধিকতর সঠিক কোনটা, অধিকতর সঠিক কোনটা? রাইট, তোমার অনেক উত্তর দিছো। আচ্ছা, মাসুমা বলছে ডি, উৎপাদন। হ্যাঁ, উন্নতিও সঠিক, উৎপাদনও সঠিক, কিন্তু আমরা এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি অধিকতর সঠিক যদি ধরি, তাহলে পরিশ্রম করলে যদি সফলতা পাওয়া যায়, তাহলে শ্রমের সাথে হচ্ছে উন্নতি। ওকে, হ্যাঁ, উৎপাদনও হয়। তো যদি উন্নতি না থাকতো সেক্ষেত্রে আমরা উৎপাদনে দিতাম। তো উৎপাদন এটা কিছুটা আমাদের শিল্পের সাথে রিলেটেড একটা ব্যাপার, তাই না? বা আমরা শিল্প না, কৃষির সাথে রিলেটেড হতে পারে সেটা। তো এরকম দুটো কারেক্ট আছে যদি মনে হয় তোমার, যে মনে হচ্ছে দুটাই কারেক্ট, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করবা, তুমি দেখবা অধিকতর কারেক্ট কোনটা। তো
আবার কিছু কিছু ক্ষেত্রে তোমার নিজস্ব কিছু তোমার জ্ঞান লাগবে। যেমন 35 BC একটা প্রশ্ন আসছে, সো ইনফ্লুয়েঞ্জা ইজ টু ভাইরাস, ওকে, সো টাইফয়েড ইজ টু হোয়াট। সো এটা ডাক্তারদের জন্য আনসার দেওয়াটা খুবই সহজ, বাট নন ডাক্তারের জন্য একটু কঠিন। সো এটা কোশ্চেনটা ছিল বেসিলাস, অপশন খটা ছিল প্রোটোজোয়া, অপশন গটা ছিল প্যারাসাইট, এবং অপশন ঘ ছিল ব্যাকটেরিয়া। এখন এটা আনসার যদি তুমি দিতে হয় তাহলে তোমাকে আগে একটু রেসিডুয়াল নলেজ লাগবে। কি নলেজ লাগবে? তোমার কাছে জানতে হবে যে ভাইরাস দিয়ে তোমার কি রোগ হয় আর ব্যাকটেরিয়া দিয়ে কি রোগ হয়। এটা যদি একটু না জানা থাকে তাহলে আমরা আসলে আনসার করতে পারবো না। তাহলে এখানে বোঝানো হয়েছে যে ইনফ্লুয়েঞ্জার সাথে ভাইরাসের যে রিলেশন, টাইফয়েডের সাথে এরকম কার রিলেশনশিপ আছে। তাহলে আমরা জানি ভাইরাস দিয়ে ইনফ্লুয়েঞ্জা হয়, তার মানে এখানে যে আনসার হবে সেটা দিয়ে কি হয়? টাইফয়েড হয়। আমরা জানি একটা ব্যাকটেরিয়া যার নাম সালমোনেলা টাইফি, ওটা দিয়ে টাইফয়েড হয়। তো এই ধরনের কোশ্চেন আনসার করার ক্ষেত্রে তোমাকে তোমার কিছু নলেজ লাগবে। ওকে, সালেহা না, বেসিলাস না, বেসিলাস দিয়ে তো অ্যানথ্রাক্স হয়। হ্যাঁ, সো এখন কোশ্চেন হচ্ছে যদি তুমি ধরো জানো না জিনিসটা যে টাইফয়েড কি দিয়ে, তুমি জানো না, তাহলে কি করবা? তাহলে কিছু দাগাবো না, তুমি তুমি এটা স্কিপ করে যাবা। তোমার নিজস্ব তুমি জানা লাগবে জিনিসটা এখানের মধ্যে তোমার অ্যানসারটা কি হওয়ার জন্য। 35 BC তার একটা কোশ্চেন আমরা আসি। তো কোশ্চেনটা হচ্ছে cobbler is to leather, okay, so carpenter is to what? So option A হচ্ছে ফার্নিচার, অপশন বি হচ্ছে উড, অপশন সি হচ্ছে হ্যামার, অপশন ডি হচ্ছে চেয়ার। সো এখন দেখো, এটারও তিনটা উত্তরই মনে হচ্ছে হবে, কারণ মুচি কাজ করে লেদার নিয়ে। ওকে, কোবলার সে লেদার নিয়ে কাজ করে। তাহলে তো কার্পেন্টার যে মানে যে কাঠমিস্ত্রি, সে তো ফার্নিচারও নিয়েও কাজ করে, মানে ফার্নিচারও বানায়, সে উড নিয়ে কাজ করে, চেয়ার নিয়ে কাজ করে। এখন সবগুলো তো মনে হচ্ছে সঠিক, আমাকে দেখতে অধিকতর সঠিক কোনটা। আমরা আবার আসি, এখানে কিন্তু বলা নাই যে কোবলার মানে শু, কোবলার মানে ক্যাটস, কোবলার মানে স্যান্ডেল, এই কিছু বলা নাই। কোবলার যেই উপাদানটা নিয়ে কাজ করে সেটা বলছে, সেই উপাদানটা হলো লেদার। নিশ্চয় ইনগ্রেডিয়েন্ট এক্স্যাক্টলি, নিশ্চয় তাহলে কার্পেন্টার যে উপাদানটা নিয়ে কাজ করে সেটা অধিকতর সঠিক অ্যান্সার হবে। হ্যাঁ, কাঁচামালটা রাইট। তাহলে সেটা তো চেয়ারও হবে না, ফার্নিচার হবে না, এটা হবে উড। তো এখন যদি তোমার, তাহলে এটা কেন বললাম যে তোমার যদি মনে হয় যে একাধিক উত্তর সঠিক মনে হচ্ছে তোমার, সেক্ষেত্রে তুমি চিন্তা করবো আর একটু ডিপলি যে কোনটা বেশি সঠিক। তো যেটা বেশি সঠিক ওটাকে তুমি, ওটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো আমি 38 BCS আর একটা কোশ্চেনে যাই। এটা 30 BCS আর একটা কোশ্চেন আসছে। সো স্কিন, এটাও করতে গেলে তোমার তাও কিছুটা তোমার নলেজ লাগবে। মাইক্রোফোন অফ করো, তোমাদের ভাষা শোনা যাচ্ছে? রাফিল মাইক্রোফোন অফ করার জন্য ওর ভাষা মোরক ডাকতেছে। সো ক হচ্ছে, এটা একটু নন ডক্টরের জন্য কঠিন হয়ে যাবে আমাদের। খ হচ্ছে যে সেরেব্রাল কর্টেক্স, অপশন গ হচ্ছে সেরেবেলাম, অপশন গ হচ্ছে মেডুলা। তো এই ধরনের কোশ্চেন আনসার করার জন্য তোমাকে অবশ্যই আগে থেকে একটু নলেজ লাগবে যে জিনিস আসলে কি। তো এখানে বলছে যে তোমার স্কিন তার সাথে ডার্মিসের রিলেশনশিপ। ওকে, তো এখন স্কাল মানে আমাদের যে খুলি, খুলির ভিতরে কিন্তু তোমার এই সেরেব্রামও থাকে, সেরেবেলামও থাকে, মেডুলো থাকে, সেরেব্রাল কর্টেক্সও থাকে। ওকে, এখন মনে হবে চারটাই তো উত্তর হয়, কারণ সেরেব্রামও তো থাকে, তারপর সেরেবেলামও থাকে। হ্যাঁ, চারটাই তাহলে উত্তর হয়। কিন্তু কি বলছে, তোমাকে দেখতে হবে যে অধিকতর সঠিক অ্যান্সার যেটা, সেটা তোমাকে দেখতে হবে। ওকে, তাহলে সেরেব্রাম হবে না ভাইয়া? বুঝি নাই। সেরেব্রাম বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আগে বলো, তাহলে আমি আমার আনসারটা বলতেছি। যিনি বলছে সেরেব্রাল কর্টেক্স, আসিফ বলছে সেরেব্রাম। তোমার যেটা আনসার হয় তোমরা সেটা বলো, আমি বলতেছি উত্তর। তোমরা যা মনে হয় সেটা তুমি লিখো। ম্যাক্সিমাম সেরেব্রামের পক্ষে রায় দিচ্ছ।
তাহলে দেখো তো এখানে স্কিনের আমরা জানি তার অনেকগুলো লেয়ার থাকে, তাই না? অনেকগুলো লেয়ার থাকে। তাইলে সেই লেয়ারের মধ্যে একটা লেয়ার হচ্ছে যে ডার্মিস, রাইট? তাহলে কোন একটা লেয়ার এখানে জানতে চাচ্ছি এখানের মধ্যে। তাইলে স্কাল এগুলো হচ্ছে উপাদান। এই যে সেরেব্রাম, সেরেবেলাম, মেডেলা এগুলো কি উপাদান। তাইলে আমরা এখানে যদি অধিক, তো হ্যাঁ সবগুলো আমি সঠিক মেনে নিচ্ছি, তো অধিক তো সঠিক যদি ধরতে হয় তাহলে সেটি স্কাল হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। তো এই ধরনের কোশ্চেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি বলি, সেটা 38 বিসিএস কোশ্চেন, সেটা হচ্ছে যে হানি is to hive, so ওরে is to অপশন ক হচ্ছে স্টোন, অপশন খ হচ্ছে পাউডার, অপশন গ হচ্ছে মিনারেল, অপশন ঘ হচ্ছে ক্লে। কোনটা হবে উত্তর? ওর অর্থ কি ভাইয়া? আমি বলছি ওর অর্থ কি? আর যারা সিলিটস আগে বলো ওর অর্থ কি? স্টোন, খনিজ, খনিজ, হ্যাঁ, আকরিক। আচ্ছা, তাইলে মধু থাকে কোথায়? চাকের মধ্যে, তাই না? তাইলে এখানে যে অপশনগুলো আমাদের স্টোন, পাউডার এবং মিনারেল, ওকে। তাইলে এই যে ওরে আকরিক, সে কই থাকে? সে থাকে মাটিতে, কাদাই, ডিপে, ওকে। তাহলে দেখো তো চিন্তাটা আমি কেমন করলাম। এখন তুমি ধরো বলতে পারতো যে আকরিক থেকে, তো তোমার এখন তোমার চিন্তাটা তোমাকে প্রপারলি করতে পারতে হবে, কারণ এই যে খনিজ বা আকরিক, তো এটা তো তুমি তো বলতে পারো যে এটা তো পাথরের মধ্যে থাকতে পারে এটার মধ্যে, হ্যাঁ। এখান থেকে আবার লাইক আমরা যদি মনে করি যে অনেক প্রকারের তোমার খনিজ উপাদান থেকে পাউডার বানানো যায়, তাই না? তোমার ট্যাগ যেটা থেকে, তোমার ট্যাগ যেটা পাউডারের প্রধান কাঁচামাল। কিন্তু তোমাকে চিন্তাটা করতে হবে আসলে এই অনুপাতটাকে তোমাকে দেখতে হবে এখানের মধ্যে, যেখানে কি বলতে চাচ্ছে এই প্রথমটার মধ্যে। তাইলে বোঝা যাচ্ছে যে হানি যে জিনিসটা, এর সাথে মিলেছে হাইভ। তাহলে হানি হাইভের মধ্যে থাকে, চাকের মধ্যে মধু থাকে। তাইলে নিশ্চয় এইটা কোন জায়গায় থাকে সেটা আমাকে বের করতে হবে। এটা কোন জায়গায়? এটা থাকে কোথায়? কাদায় থাকে এটা। তো এটা হচ্ছে আসলে তোমাদের যে চিন্তাটা করবে কিভাবে সেটা দেখলাম। তো ভার্বাল রিজনিং এর মধ্যে এই পার্টটা তোমার কমন আসবে না পরীক্ষায়, কিন্তু তুমি যদি প্রচুর প্র্যাকটিস করো তোমার, হ্যাঁ, উৎপত্তির জায়গা, রাইট, প্রচুর প্র্যাকটিস যদি তুমি করো, তো সেক্ষেত্রে তোমার মধ্যে একটা রিজনিং ক্যাপাবিলিটি তোমার ডেভেলপ করবে, যেই রিজনিং ক্যাপাবিলিটি দিয়ে তুমি বুঝতে পারবা যে এখানের মধ্যে আসলে তোমার উত্তরটা কি হবে। তো আমি তোমাদের 34 বিসিএস এর একটা কোশ্চেন দিয়ে আমি শেষ করব। তো 34 বিসিএস অনেকগুলো কোশ্চেন আসছিল। আচ্ছা, আগে যেটা হতো, আগে এখানের মধ্যে মেন্টাল থেকে তোমার তোমরা যে বইগুলো সেখানে দেখবা যে তোমার 35 এর আগের বিসিএস গুলোতেও এখান থেকে সবসময় প্রশ্ন আসছে, ওকে, প্রচুর প্রশ্ন আসছে। তো আমি একটা প্রশ্ন দেই, এটা হচ্ছে ক্যানভাস, এটা 34 এর, এগুলো কমন আসবে না, কিন্তু এরপর তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, ওকে। প্র্যাকটিস করলে তাহলে তোমার লজিক জিনিসটা ডেভেলপ করবে। সো ক্যানভাস ইজ টু পেইন্টার যদি হয়, তো এখানের মধ্যে অপশন এ হচ্ছে লেদার ইজ টু শু, অপশন খ হচ্ছে ব্রাশ ইজ টু পিলেট, অপশন গ হচ্ছে চিজেল ইজ টু উড, এবং অপশন গ হচ্ছে মার্বেল ইজ টু স্কাল্পচার, ওকে। বলি, সো ক্যানভাস ইজ টু পেইন্টার, ওকে। তাহলে লেদার ইজ টু শু, ব্রাশ ইজ টু পিলেট, চিজেল, চিজেল মানে হচ্ছে যে ওই যে তোমার
কার্পেন্টারের কাজ করে যে ওই যে তোমার এটা কি বলে না, বাটালি বাটালি বলে, তাই না? তো চিজেল ইজ টু উড, মার্বেল ইজ টু স্কাল্পচার। এখানে মনে হচ্ছে সবগুলোই তো মনে হচ্ছে কারেক্ট মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে সবগুলো কারেক্ট। আমাকে দেখতে হবে যে রিলেশনটা কি বলছে, রিলেশনশিপটা কি বললো। যেমন ইয়ে বলছে যে শাওলিন, আচ্ছা ও বললো যে যে ভাই লেদার ইজ টু শু হবে। তুমি দেখো তো এই লেদার ইজ টু শু মানে কি, এখানের মধ্যে দুটাই উপাদান। এইটা দেখো, এটা একটা লোক, পেইন্টার, এটা একটা লোক, এটা হচ্ছে তার কাজের মাধ্যম। এটা একটা লোক, এটা তার কাজের মাধ্যম। এখানে কি, এটা হচ্ছে লেদার, এটা উপাদান, উপাদান থেকে শুরু হয়। চিজেল দিয়ে কাঠের উপর কাজ করা যাচ্ছে, লোক টোক নাই। তারপরে তোমার ব্রাশ এন্ড পিলেট, তাহলে আমাদের তো এই অনুপাতের সাথে মিলতেছে না, তাহলে নিশ্চয়ই একটা লোক লাগবে এবং তার কাজ করার একটা কি, যেখানে সে কাজ করে তার ওই লাগবে। তার পেইন্টার কাজ করে কিসে, ক্যানভাসে। তাহলে আমাদের অপশন গ হচ্ছে স্কাল্পচার, মানে স্থাপত্য শিল্পী কাজ করে মার্বেলের উপরে। অপশন 4। তো এই জন্য এগুলো চিন্তা করার সময় তোমাকে আগে লজিকটা বুঝতে হবে যে ওখানের মধ্যে উপরের অনুপাতটা কি লজিক বোঝাচ্ছে, সেই অনুযায়ী তুমি অ্যান্সারটা করবে। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা তোমার অ্যানালিটিক্যাল প্রবলেম। এই পার্টটা থেকে তোমার আজকে মূলত বানান আমি যাবো না, আজকে বানান তো আমাদের একটা ক্লাস আছে। আসো আমরা তার আগে একটু কোডিং এবং ডিকোডিং নিয়ে একটু কথাবার্তা বলি। কোডিং ডিকোডিং নিয়ে কথাবার্তা বললে তাহলে তুমি হচ্ছে যে আমাদের পরের যে পার্টটা সেটা বুঝতে পারবা। তাহলে কোডিং ডিকোডিং এর মধ্যে এখানে ছোটবেলা আমরা প্রচুর খেলতাম এরকম কোডিং ডিকোডিং নিয়ে। আমি তোমাকে একটু টেকনিক শেখাচ্ছি যেটা তুমি করবা। সো এ বি সি ডি থেকে আমরা যদি জেড পর্যন্ত যদি লিখি, তাহলে এ কে দিব আমরা কোড 1, সো বি কে দিব 2, সি কে দিলাম 3, ডি কে দিলাম 4, তাহলে জেড সমান কত হবে? ভাই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, সাইডে লেখা দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে? সমস্যা হচ্ছে না ভাইয়া, সাদা পেজ লেখা দেখা যাচ্ছে। সাইডে কোনো লেখা নাই। সাদা পেজ হলে তাহলে আসবে, সাদা পেজ হলে তাহলে আসবে, একটু ওয়েট করো তোমাদের। হইছে ভাইয়া, এবার আসছে। তাহলে জেড সমান হবে 26। এখন তুমি বলো ভাই এখানে কি এটা কি ফিক্স যে 1 2 3 4 এ কে, না এটা ফিক্স না, এটা তুমি কোশ্চেন দেখে বুঝতে হবে যে তুমি কারে কত কোড দিবা। ওকে, আর এমন হতে পারে যে জেড এর কোড হচ্ছে 1, জেড এর কোড যদি 1 দেই তাহলে এর কোড কত হবে? 26। 26, হ্যাঁ এর কোড হবে 26। সো তুমি এখানে কারে কত কোড দিবা এটা হচ্ছে তোমার ফিক্স না, আগে থেকে ফিক্স থাকবে না এখানের মধ্যে। হ্যাঁ, যে তোমার হচ্ছে কোড গুলো তোমার চেঞ্জ করা লাগতে পারে। ধরো প্রশ্ন আসলে এরকম যে এস ইউ আই ইকুয়াল টু যদি 49 হয় তবে সি এ এল ইকুয়াল টু কত। এই প্রশ্ন দেখলে তাহলে তোমাকে তাহলে বের করা উচিত আসলে যে এস ইউ আই ইকুয়াল টু 49 যদি হয় তাহলে এদের কোড কত, এদের কোডটা কত ধরছে, ওটা তুমি একটা কাউন্ট করে তোমাকে আগে একটু দেখতে হবে। তাহলে আমরা যদি 1 2 3 4 5 6 অনুযায়ী যদি কাউন্ট করি, আই মানটা কত আসে? 9, রাইট? আচ্ছা 9, ইউ হচ্ছে 21 আর এস হচ্ছে 19। তাহলে তুমি দেখলা এখানের মধ্যে যোগ করলো 30 এবং 49, তাহলে বুঝলা এখানে এ কে 1 এবং জেড কে 26 ধরে কাউন্টিং করছে। তাহলে এটা বের করলে তুমি এখন তুমি বাকিটা পেরে যাবা। তাহলে এখানে সি এর কোড কত হবে? 3, এর কোড হচ্ছে 1 আর এল এর কোড হচ্ছে 12। ওকে, তাহলে তুমি ইজিলি পেরে যাবা কত, এখানে 4 4 বারে 16। ওকে, দিস ইজ সিম্পল, এটা খুবই সিম্পল জিনিস, এত সহজ আসবে না ইউজুয়ালি। বাট আমরা একটু কমপ্লেক্স ভাবে প্রশ্ন একটু আলোচনা করি, যে টাইপসের প্রশ্নগুলো আসছিল লাইক অন্য বিশেষ গুলোর প্রশ্ন নিয়ে একটু কথাবার্তা বলি। তো এগুলো সেম কথা আমাদের থাকবে যে আমরা যদি প্রচুর প্র্যাকটিস যদি না করি তাহলে সেক্ষেত্রে আমরা যতই পড়ি না কেন আমরা সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমরা মিলাতে পারবো না। ওকে, 13 বিসিএস প্রশ্ন নিয়ে কথা বলি। এখানে আসছে যে ফেস ইকুয়াল টু যদি হয় 6135 তাহলে ভাই ইকুয়াল টু হোয়াট, ভাই ইকুয়াল টু হোয়াট। এখন তোমাকে প্রশ্নটা দেখে বুঝতে হবে যে আমার এখানে মধ্যে আসলে কোডটা কত। এটা দেখে ক্লিয়ারলি অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে কোডটা নাম্বারিং গুলো কিভাবে করছে, তাই না? এফ কে নাম্বারিং করলো
6, একে করলো 1, এর দূর দেখলে বুঝে গেছি আমরা বাকিটা। C3, E হচ্ছে 5। তাহলে এটা যদি বুঝে যায় তাহলে আমাদের বাকিটা বুঝে যাব। B সমান হচ্ছে তাহলে আমাদের 2, H সমান 8, A সমান 1, I সমান হচ্ছে 9। সো 2819। সো এটা খুব সহজ, আরটিসি বিসিএস এর প্রশ্নটা আসছিল। আর আরটিসি বিসিএস আরেকটা প্রশ্ন আসি। এখানে বলছে যে তোমার যখন A সমান 1, U সমান 21, তখন M প্লাস O সমান হোয়াট? এটাও সহজ, দেখি বের করে দেখি। সবগুলো এরকম সহজ আসবে না অবশ্য, বাট এরকম সহজ কোশ্চেন আসছে। 24, ওকে, তারপর আচ্ছা 28 লিখছো, ওকে 28, ওকে 28। এম এর মান হচ্ছে 13, ওর মান হচ্ছে যে 15। এটা সিম্পল, খুবই 38 আসছিল। এখন এরকম সহজ তো সবসময় আসবে না। 36 বিসের একটা প্রশ্ন দেখাই, সেটা হচ্ছে বলছে যে লয়াল ইজ টু যদি হয় জে ও ডব্লিউ এ জে, তাহলে পি আর ও এন ই ইকুয়াল টু হোয়াট? ওকে, এইরকম টাইপসের প্রশ্ন আছে, তখন আমাদেরকে আসলে আমরা চিন্তা করবো কিভাবে। তো আরেকটা প্রশ্ন থাকে যে ভাই এটা এগুলো করলে কি পরীক্ষা কমন আসবে? না, এগুলো পরীক্ষা কোনোটাই কমন আসবে না পরীক্ষায়। হ্যাঁ, পরীক্ষা ফ্রেশ কোশ্চেন তুমি পাবা, কিন্তু এরকম প্রচুর প্র্যাকটিস করলে যেটা হবে, তোমার ব্রেনের, তোমার নিউরাল সার্কিট গুলো চিন্তা করার দক্ষতা তার বাড়বে। তো চলো আমরা এখানে একটু দেখি জিনিসটা, একটু ডিপলি চিন্তা করি আমরা। সো লয়াল, এল মানে হচ্ছে যে জে, ও মানে হচ্ছে ও, ওয়াই মানে হচ্ছে ডব্লিউ, এ মানে হচ্ছে এ, এল মানে হচ্ছে আবার জে। তো আমরা কিছুটা আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের ও ও সেম রয়ে গেছে। এরপর আমাদের এ আর এ সেম রয়ে গেছে। দুটো আইডিয়া আমরা পাইলাম। ওকে, এই আইডিয়া দিয়ে আমরা দেখি তো আমরা কাজে লাগাতে পারি কিনা। আমি অপশনগুলো তোমাদের দেই, আমি অর্ধেক তোমাদের ধরা দিলাম, সো বাকিটা তোমরা চিন্তা করো একটু। লয়াল ইকুয়াল টু জে ও ডব্লিউ এ জে, বলছে প্রন পি আর ও ই, প্রন ইকুয়াল টু অপশন ক হচ্ছে কিউ আর পি এন এফ, অপশন খ হচ্ছে ও আর এন এম জি, অপশন খ হচ্ছে এন আর এম এন ডি, আর অপশন গ হচ্ছে এন আর এম এন সি। ওকে, খাতা সবাই লিখো একটু, এখন জাস্ট চিন্তা করো। আমি অমূল্য বলছে ক। আচ্ছা আসো আমরা আগে এখান থেকে আমরা আগে আবার দেখি গেলে এল এর মান জে, ওর মান ও চেঞ্জ হয় নাই। আচ্ছা, ওয়াই এর মান ডব্লিউ, এর মান চেঞ্জ হয় নাই। আচ্ছা, এল এর মান জে। এখন এতটুকু বুঝলাম, তাহলে আমরা একটু প্লট করি এখানের মধ্যে। তার মানে আমাদের এল সমান হচ্ছে জে, এল সমান জে, আমরা একটু চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, তারপর ওয়াই ইকুয়াল টু ডব্লিউ, সো ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ, চিন্তা করতেছি আমরা এখন, মাথার মধ্যে অনেক ডিপ চিন্তা করতেছি। আবার এল ইকুয়াল টু আবার জে, ওকে, এল ইকুয়াল টু জে। এখন এই ডিপ চিন্তা করি, আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে 2 নাম্বার আর 4 নাম্বারটা চেঞ্জ হয় না। তাহলে এখানে এমন কোনো কিছু আমরা দেখবো যেটা এই 2 নাম্বার আর 4 নাম্বার কি হয় নাই, চেঞ্জ হয় নাই। তাহলে আমাদের অপশন হয় এইটা নাহলে এইটা, যে এটার 2 আর 4 চেঞ্জ হয় না, এটার 2 আর 4 চেঞ্জ হয় না। এর দূর করলে তো আমাদের অঙ্ক তো সলভ হয় না, এখন আমাদের সঠিক আনসার বের করা লাগবে। এবার আমরা তাকাই এল ইকুয়াল টু জে, তাইলে তুমি একটু লিখো তো। আমরা যদি লিখি যে এ বি সি ডি, যদি লিখি আমরা এ বি সি ডি, সো ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস
টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই। ওকে, সেখানে লিখলাম। দেখো আমাদের এই যে এল আর জে ইকুয়াল, আর বলছে ওয়াই আর ডব্লিউ ইকুয়াল। এখন আমরা বুঝে গেছি যে কোন অ্যালফাবেটের মান হচ্ছে তার আগের ঘরের আগেরটা, তার আগের আগেরটা। ওকে, তাহলে দেখো এল এর মান হচ্ছে, এল এর পাশে হলে কে, তার আগেরটা জে, আর ওয়াই এর আগের আগেরটা হচ্ছে কে, ডব্লিউ। সো আমরা এখন এখন আমরা মিলে ফেলতে পারবো, এখন আমরা জিনিসটা সলভ করতে পারবো। তাহলে আমাদের পির মানটা হবে পি এর আগের আগেরটা। তাহলে পি এর আগের আগেরটা কে, পির আগে হচ্ছে ও, তার আগে হচ্ছে কে, এন। তাহলে আমাদের প্রথম ঘরটা হচ্ছে কত, এন হবে। তাহলে প্রথম ঘরে এই দুটোর মধ্যে এন কোনটা আছে, এন। বাকি যেমনি হিসাব না করা ছাড়া বুঝতে পারতেছি আমরা, অপশন হচ্ছে আমাদের এটা, বাকি আমাদের হিসাব করা লাগবে না। তুমি বলো ভাইয়া এখানের মধ্যে যে এইটা আর এইটা, তো আপনি তো আগের বিশেষ প্রশ্ন আসছে সেই জন্য এটা বুঝতে পারছেন, তো এটা আমরা কেমন বুঝবো? কারণ একটা প্রশ্ন তো এক এক রকমের, হ্যাঁ, এক এক প্রশ্ন এক এক রকমের। তাহলে এই পার্টে ভালো করবো কিভাবে অ্যানালিটিক্যাল? এটা তো কমন আসবে না, কখনোই কমন আসবে না এখানের মধ্যে। তাহলে এটা আমাদের সলিউশনটা কি, এত প্র্যাকটিস করে কি লাভ হবে? তখন আমি তোমাকে একটা যদি প্রশ্ন করি, ধরো বাংলাদেশ ক্রিকেট টিম সে ওয়ার্ল্ড কাপে ধরো সে সাউথ আফ্রিকার সাথে খেলবে। ওকে, এখন আমাদের যে ব্যাটসম্যান, তাহলে ওরা তো মাঠের মধ্যে সাউথ আফ্রিকান বোলারদেরকে ওরা ফেস করবে, হ্যাঁ, সাউথ আফ্রিকান বোলারদেরকে খেলতে হবে। তাহলে এখন আমি তো প্র্যাকটিসে ওই ওদেরকে ধরে আনতে পারবো নাকি? ধরে আনতে পারবো না। তামিম ইকবাল বললো আমি মুস্তাফিজকে প্র্যাকটিস করবো না, কারণ মুস্তাফিজ তো আর মূল ম্যাচে তো মুস্তাফিজ বোলিং করবে না। তাহলে এটা সলিউশন কি? তাহলে ওরা প্র্যাকটিস নেট প্র্যাকটিসে কেন করে আমি বলো তো? ধরো সাকিব বললো যে আমি বাংলাদেশের বোলারদেরকে নেটে প্র্যাকটিস করে কি লাভ হবে? ম্যাচে কি ওরা বোলিং করবে? ম্যাচে তো বোলিং করবে সাউথ আফ্রিকার বোলার যারা তারা। তাহলে আমরা কেন মানে নেট প্র্যাকটিস করা হয়, কেন ক্রিকেটাররা প্র্যাকটিস করে, কেন করে? এটা কোন আনসার আছে? রাফিল বলো তো, রাফিল খুব, রাফিল তাহলে প্র্যাকটিস আমরা কেন করি? আমি তো মূল ম্যাচে তো আমি তো পাবো না। স্কিল বৃদ্ধি করার জন্য আর কি। এক্স্যাক্টলি, স্কিল বৃদ্ধি করার জন্য। তো মেন্টাল অ্যাবিলিটি যখনই আমি কাউকে প্র্যাকটিস করতে বলি আমি একটা কমন একটা উত্তর পাই। ওই এগুলো তো কমন আসবে না, যেহেতু কমন আসবে না তাহলে হচ্ছে যে আপনি এগুলো প্র্যাকটিস করতে কি জানো, প্র্যাকটিস করতে কি লাভ হবে? এটা তো কমন আসবে না, হুবহু এটা কোনো কোশ্চেন আসবে না যেগুলো তুমি বইতে দেওয়া আছে, একটু আসবে না এখান থেকে। পরীক্ষায় নতুন একটা কোশ্চেন আসবে, যেটা হবে তোমার স্কিল ডেভেলপ হবে, তোমার চিন্তার যে দক্ষতা, সেই চিন্তার দক্ষতাটা তোমার বৃদ্ধি পাবে। এবং তুমি যদি তুমি চিন্তাটা যাতে করতে পারতেছো, তুমি তোমার ব্রেনের যে কানেকশনটা হচ্ছে সেটা দিয়ে এক্সাম হলে তুমি টুক করে চিন্তা করে ফেলতে পারবা এখানের মধ্যে কি হবে, এটা নতুন প্রবলেম আসলো সেটা তুমি চিন্তা করতে পারবা। এই চিন্তার দক্ষতাটা বাড়ানোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় এগুলো আসবে না কোশ্চেন, সেটা আমি জানি তুমিও জানো, এগুলো আসবে না, কিন্তু এরপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবা তত তুমি সেগুলা আনসার দিতে পারবা। তাহলে 38 বিসিএস আমরা আরেকটা কোশ্চেনের কথা বলি। একটা কোশ্চেন আসছে POE equal to WRH, বলছে ER equal to what? অপশনগুলি লিখি, সবাই এটার অ্যান্সার বের করো, তাহলে বুঝবো তুমি আসলে জিনিসটা আসলে বুঝতে পারছো কিনা। বাকিটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, আমি পড়ানোর কিছু নাই। ওকে, HDT অপশন হচ্ছে HDU এবং অপশন হচ্ছে HDS। তো এটা তোমরা করো দেখি। TO ইকুয়াল টু যদি WRH হয় তাহলে EAR ইকুয়াল টু কোনটা হবে? এই টাইপসের প্রশ্ন বিশেষ অবশ্যই আসবে, তো আমি বলবো এগুলো তুমি প্রথমে না করে পরে সলভ করার জন্য। এগুলো আমি কেমন সলভ করি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন। হ্যাঁ, আমি কিভাবে সলভ করতাম, আমি আমার টেকনিকটা বলবো। আগে তোমরা আগে অ্যান্সার লেখো তোমার যেটা মনে হয়। আচ্ছা, আমি আনসার দেওয়ার আগে আমি আমার টেকনিকটা শেয়ার করি। আমি যেটা করতাম এখানের মধ্যে এ থেকে জেড পর্যন্ত লিখতে কয় সেকেন্ড লাগতে পারে বলে ধারণা তোমাদের? এ থেকে জেড পর্যন্ত লিখতে কয় সেকেন্ড লাগতে পারে?
10 সেকেন্ড। 10 সেকেন্ড লাগতে পারে, আচ্ছা ধর 15 সেকেন্ড লাগবে। আমি এই কাজটা করতাম, আমি আগে লিখে ফেলতাম দ্রুত যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল যদি এই সিস্টেম আমাকে পছন্দ করে না বলে আপনি খামাখা 10 সেকেন্ড 12 সেকেন্ড নষ্ট করলেন। আমার যেটা মনে হয় যে আমি এ থেকে জেড পর্যন্ত লিখতে যে 10 সেকেন্ড ব্যয় হয়েছে, এই 10 সেকেন্ডের কারণে আমি অনেক কমপ্লেক্স হিসাব থেকে বেঁচে গেছি, আমার কাছে ভিজুয়ালাইজ করতে সহজ হয়। হ্যাঁ, তো আসো আমি এ থেকে জেড পর্যন্ত লিখলাম, আমি তোমাদের চিন্তা করাটা শিখাচ্ছি, তুমি চিন্তা করবে কিভাবে। এখন আসো, তাইলে টি মানে ডব্লিউ, ওকে, তাইলে এখানের মধ্যে টি মানে হচ্ছে ডব্লিউ, একটা একটা আঁক দাও, প্যাটার্নটা বুঝতে হবে আমাদের। ও সমান হচ্ছে আর, সো ও সমান হচ্ছে আর। এই এতটুকু করার সাথে সাথে আমি বুঝে গেছি জিনিসটা কি, আসলে কি বুঝে গেছি আমি, জিনিসটা বুঝতে পারছি যে কোনো লেটার মান হচ্ছে তার 2 ঘর পরেরটা, তাই না? দেখি তো আমাদের কথা মিলছে কিনা, তাহলে ই সমান এইচ কিনা দেখি তো, তাহলে আমাদের তাহলে এই সমান তাহলে 2 ঘর পরেরটা এইচ, তাহলে আমরা বুঝলাম যে প্রতিটা ডিজিটের মান হচ্ছে তার 2 ঘর পরেরটা। এটা করতে আমার কয় সেকেন্ড লাগলো, এ থেকে জেড পর্যন্ত লিখছি, লিখতে আমার ধরো 15 সেকেন্ড লাগছে। আমি চিত্র আঁকলাম, প্লট করলাম, প্লট করতে আমার আরো 5 সেকেন্ড লাগছে, 20 সেকেন্ড লাগলো, 20 সেকেন্ড পরে আমি বুঝে গেছি আনসার কি। সেটা না করে আমি যে এখানে বুঝে গুতাগুতি করতাম, আমি পারতাম না। আমি আমার কথাটা বললাম, তুমি তোমার মতো করে তুমি সলভ করতে পারো। তাহলে আমরা এখানে এর মান পাচ্ছি, আমরা এই যে এর মান পাচ্ছি আমরা এইচ, ওকে। তাহলে আমাদের সবগুলোর প্রথম অক্ষর এইচ, তাহলে বুঝতেছি না কোনটা। তারপর এর মান হচ্ছে তাহলে 2 ঘর পরে, এর মানে 2 ঘর পরে আমার ডি, তাহলে সবগুলোর মধ্যে ডি আছে, এইচ আর ডি আছে, তার মানে তাও বুঝতেছি না আনসার কোনটা। আর দেখি, তাহলে এ আর হচ্ছে আমাদের, তাহলে 2 ঘর পর হচ্ছে ইউ, তাহলে কোথায় আছে এই গতে আছে ইউ, তাহলে এইচ ডি ইউ। এটা হচ্ছে চিন্তার প্রক্রিয়াটা আমি তোমাকে শেখাচ্ছি। তো আমি যেটা প্রেফার করি, আমি তোমাদেরকে সেটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি। তোমার এমন কোনো রুলস নাই যেটা সবার জন্য একই রকম কার্যকরী। হ্যাঁ, সবার জন্য একই রকম কার্যকরী এরকম কোনো রুলস নাই, এক একজনের চিন্তার প্রক্রিয়া এক এক রকমের। আমি তোমাদের ব্রেনের ব্লকিং সিস্টেমটা বলছিলাম যে আমরা যে এই যে নাম্বার আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, এক একজনের যোগ করার প্রক্রিয়া এক এক রকম, একজনের গুণ করার প্রক্রিয়া চিন্তা করাটা এক এক রকমের। হ্যাঁ, আমাদের একজনের অঙ্ক সলভ করার প্রক্রিয়া এক এক রকমের। আমি যেটা করি, আমি হচ্ছে খাতার মধ্যে প্রবলেমটা আগে ভিজুয়ালাইজ করার ট্রাই করি। স্টিল নাও আমি কাগজ যদি কোনো কারোর সাথে আমি একটু তোমার কম্পিউটার থাকলে কম্পিউটার সামনে হাতে লিখি, অথবা কারো বলি একটা কাগজ দেন, আমি এটার মধ্যে আমি বুঝাই। আমি কারোর সাথে নর্মাল কথা বলার সময় আমি কাগজে লিখি, লিখে বুঝাই না, আমার মনে হচ্ছে নাহলে আমি নিজে বুঝি না, ও বুঝে নাই। তারপর কেউ ধরো এইসব লেখালেখি করা লাগে না, কেউ এমনি মনে মনে করে ফেলতে পারে। এখন তোমার জন্য তুমি যে প্রক্রিয়া তোমার মনে হচ্ছে তুমি যে প্রক্রিয়া তোমার জন্য সহজ, সেটা তুমি করো। তবে ইনিশিয়াল প্র্যাকটিস করার জন্য আমি বলবো তুমি খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করো। খাতার মধ্যে তুমি ডিজিট বসায় দেখো কোনটার মান কি হয়েছে, সেই জিনিসগুলো প্র্যাকটিস করে বসাও। আমার কাছে সেটা সহজ মনে হয়। ওকে, এবার আসো আমরা একটু জাজমেন্ট নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, তো 35 BCS এ জাজমেন্ট একটা প্রশ্ন আসছিল যে একটা বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে 8 পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেল, তো এখন আপনি কি করবেন? অপশন ক হচ্ছে ছেঁড়া অংশটা ধরে রাখার চেষ্টা করবেন, অপশন খ হচ্ছে বিয়ে বাড়ি এক্সিট করবেন, ওকে, বিয়ে বাড়ি ছেড়ে চলে আসবেন। অপশন গ হচ্ছে পোশাকের ছেঁড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখবেন। আর অপশন ঘ হচ্ছে অন্যদের সাথে আলাপ আলোচনা করবেন বা পরামর্শ নেবেন। তো তুমি কোনটা করবা? সবই তো কারেক্ট, অধিকতর কারেক্ট আসলে কোনটা হতে পারে, রাইট? সো এখানেও আমরা কতটা জাজমেন্ট করতে পারি বা আমাদের কতটা কম্প্রিহেন্ড করতে পারি একটা প্রবলেমে, এটা ইন্ডিকেট করে। সবগুলো তো কারেক্ট, যে আমি তো ধরে রাখতে পারি, আমি বিয়ে বাড়ি থেকে চলে আসতে পারি, যেভাবে সেভাবে রাখতে পারি, পরামর্শ করতে, সবগুলো কারেক্ট। কিন্তু আমাকে দেখতে হবে অধিকতর কারেক্ট কোনটা। অধিকতর কারেক্ট হচ্ছে আমরা একজন কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি। সো একটা প্রশ্ন 34 BCS আসছে, ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। বিয়ে না চলে আসবে, আচ্ছা, ইদানিং খেয়াল করলেন সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে, তো আপনি কি করবেন? তা আপনি হচ্ছে যে হতাশা চর্চা করবেন, হস্কি গ্রুপে যোগ দিবেন,
অপশন খ হচ্ছে যে আপনার যে বন্ধু, তো বন্ধুদের সাথে বিষয়টা আলাপ আলোচনা করবেন। অপশন গ হচ্ছে যে সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন। আর অপশন গ হচ্ছে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন, একই হতাশা চর্চা করবেন। তো তোমরা আসলে কি করবা? সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে, যদি আর কোনো অপশন নাই, এটা হচ্ছে হতাশা চর্চা করবে, গভীর ও সংসারের দিকে সে গভীর মনোযোগী হবে। একজন বলছে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করবে। হ্যাঁ, তো এখানেও সেম কথা, যে বিষয়টার মধ্যে তোমার কি হতে পারে, এখানের মধ্যে ধরো কে বলতে পারে যে আমি গুরুত্ব হ্রাস পাইছে তো ভালো, আরো আমি আরো যেতে হ্রাস যেতে পাইছে, গুরুত্ব যেতে কমছে, বন্ধুদের সাথে যে গল্প গুজব করবো, ওই আড্ডা মারো, মটট খাবো, তাহলে তো সেটা একটা আনসার হয়, তাই না? কিন্তু এখানে আমরা চিন্তা করতে হবে আসলে অধিকতর কারেক্ট কোনটা। যেহেতু আমার গুরুত্ব হ্রাস পাচ্ছে, তাহলে আমাকে, তার মানে আমি নিশ্চয়ই সংসারের দিকে কি দিচ্ছি না, মনোযোগ দিচ্ছি না। সংসারের প্রতি আমাকে মনোযোগ দিতে, মনোযোগ না দেওয়ার কারণে আমাদের গুরুত্বটা হ্রাস পাচ্ছে, তাহলে গভীর মনোযোগে সংসার গুরুত্ব করতে হবে। ঠিক আছে, এখান থেকে তাও যেটা বলবো সেটা হচ্ছে যে একটু প্রবলেম গুলো পড়বা। প্রবলেম গুলো পড়ে কিছু প্রশ্ন হচ্ছে খুবই একটু বিব্রতকর টাইপের প্রশ্ন। লাগে একটা প্রশ্ন হচ্ছে আপনি দেখলেন যে হচ্ছে যে আপনার স্ত্রী আপনার বন্ধুর সাথে তার একটা তোমার রিলেশনশিপ বিল্ড আপ করছে। তো এখন এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করবেন, আপনি স্ত্রীকে ব্যাপারটা বুঝাবেন, তিনজনকে নিয়ে ব্যাপারটা আলোচনা করবেন। আচ্ছা, তো এটা খুব ট্রিকি একটা কোশ্চেন। আপনি দেখলেন আপনার স্ত্রীর সাথে আপনার বন্ধুর রিলেশনশিপ ডেভেলপ করছে, তো বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করবেন, স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করবেন, আপনার বউকে বুঝাবেন, আর তিনজনকে নিয়ে বিষয়টা বুঝবেন। জাহিদ বলছে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, হ্যাঁ, সো এখানে রাইট মাল্টিপল আনসার হতে পারে, তাই না? একজনের এক রকমের চিন্তা হতে পারে, মাল্টিপল আনসার হতে পারে। কিন্তু আসলে আমরা যেটা করতে পারি, যেটা বেটার, সেটা হচ্ছে তিনজন নিয়ে বিষয়টা বসা, যে ব্যাখ্যা করা যে তোমরা যেটা করতেছো সেটা আসলে কাজটা ভালো হইতেছে না। হ্যাঁ, তো হ্যাঁ, তো এখন এগুলো মাল্টিপল আনসার পসিবল, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে কোনটা অধিকতর সঠিক তোমার মনে হচ্ছে। ওকে, তো কালকে তোমরা যেটা করবা তাইলে, যে ভার্বাল রিজনিং এর যেই টপিকটা, যে বই কিনছো সেই বই থেকে যতগুলো প্রশ্ন আছে সবগুলো সলভ করবা। পরীক্ষা অবশ্যই কমন আসবে না, কিন্তু যদি প্র্যাকটিস করো, আমি তোমাকে এই নিশ্চয়তা দিতে পারি ভার্বাল রিজনিং এর 3টা থেকে তুমি 2টা ইনশাআল্লাহ তুমি পারবা, যদি প্র্যাকটিস করো। আর তুমি যদি ওই কিছু হাবলু লোক আছে, ওরা বলে যে এগুলো তো কমন আসে না, প্র্যাকটিস কেন করবো, ওরা করবো না, এগুলো কমন আসে না, তাহলে তুমি একটা পারবে না। তো আমরা তোমাকে কালকের জন্য আমরা তোমাকে একটা বানানের একটা লেকচার দিব, বাংলা বানানের। হ্যাঁ, আমাদের বাংলা ব্যাকরণ তোমরা যারা পড়ছো সেই লেকচারটা তোমার সবাই একটু দেখতে হবে। ওকে, বাংলা বানান থেকে কিন্তু প্রশ্ন আসবে, বাংলা বানানের একটা লেকচার দিব। আর ইংরেজির তোমার হচ্ছে যে কিছু কমন ওয়ার্ডের আমি তোমাদের একটা লিস্ট দিব, যে ইংরেজিতে কমন তোমার কি কি বানান ভুল হইতে পারে। ওকে, ভাই কোথায় দিবেন ভাইয়া? ওই ড্রাইভে দিয়ে দিব। এই তুমি তো বাংলা ক্লাস করছো না নাহিদুল? করছি ভাইয়া। হ্যাঁ, ওইটাই ওই যে বাংলা যে তোমার বানান, ভাষা, হ্যাঁ, ওগুলো। হচ্ছে আমাদের ক্লাস। এখন সবাই তোমার প্রশ্ন বলো, তোমাদের কার কি ব্যাপার ছিল? নাহিদুল, তোমার কি বলার ছিল?